ইংরেজি সাহিত্যের সবথেকে যে সবচেয়ে আকর্ষণীয় যে চ্যাপ্টারটি সেটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ড কেন হইলো, এখানেই দেখবা যে প্রতিবারই একটা কোশ্চেন থাকে। একটা তথ্য মনে রাখতে হবে, লর্ড ব্যারনের পুরো নাম কি। সুপ্রিয় বন্ধুরা, আশা করছি আমরা সবাই ভালো আছি। যে ইংরেজি সাহিত্যের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, যে টপিক থেকে আমি দেখলাম যে 45তম বিশেষ পরীক্ষায় এই টপিকটা থেকে, আজকে যে টপিকটা আমি আলোচনা করব সেই টপিক থেকে 4টি প্রিলিমিনারি কোশ্চেন ছিল, বিশেষ প্রিলিমিনারি চারটি কোশ্চেন ছিল শুধু আজকের যে আলোচনা করবো যে টপিকটা নিয়ে, সেই টপিকটার একটা টপিক থেকে। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। আর ইংরেজি সাহিত্যে যারা পড়ে নাই তাদের জন্য সাহিত্যটা কোথা থেকে পড়বে, কি পড়বে সেটা যেমন বুঝতে পারে না, আজকের ক্লাস থেকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আমি চেষ্টা করব যে পুরো ক্লাসটাই পড়ানোর জন্য, যদিও এই এক ক্লাসে একটা টপিক, একটা বিশেষ এজ শেষ করাটা টাফ, তারপর আমি চেষ্টা করব যে এই ক্লাস থেকে যেন 1 নম্বর থেকে শুরু করে 4 নম্বর পর্যন্ত যদি প্রশ্ন আসে, সেই প্রশ্ন যেন এখান থেকে কমন থাকে। আমাদের এই যে 16 দিন ব্যাপী যে আয়োজন বিদ্যাবাড়ির পক্ষ থেকে 16 ডিসেম্বর উপলক্ষে ইংরেজি সাহিত্যের একটি ক্লাস হবে। আগামীকাল ক্লাস হবে গণিত এবং মানসিক দক্ষতা নিয়ে। সেটা হচ্ছে আমাদের প্রিয় সোহাগ স্যার, গণিতের জাদুকর বলা হয়, অনেক টেকনিক দিয়ে পড়ান। তারপরের দিন হবে ইংরেজি গ্রামারের উপরে, গ্রামারের ক্লাস নেবে আর একটা ইংরেজি জাদুকর আমাদের জাহিদ। ও হচ্ছে ট্যাক্স এবং কাস্টমস দুটোতেই চাকরি হয়েছে। তারপরের দিন ক্লাস নেবে আমাদের সাধারণ জ্ঞানের কি বলে একদম উজ্জ্বল নক্ষত্র আমাদের, সেটা হচ্ছে অভ্র। সাংঘাতিক ভালো ক্লাস নেন উনি, নেবেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং ভূগোলের উপরে একটা ক্লাস নেবেন। তারপরের দিন ক্লাস নেবে আমাদের বৈজ্ঞানিক কর্মকর্তা, উনি একজন বৈজ্ঞানিক কর্মকর্তা, বিজ্ঞান ক্লাস নেবেন উনি, এবং উনিও সাংঘাতিক ভালো পড়ান। তারপরের দিন ক্লাস নেবে আমাদের প্রিয় সাজ্জাদের কথা না বলে নয় যে সে, সবাই জানে সাজ্জাদ খুব ভালো ক্লাস নেয়। তারপরের দিন ক্লাস নেবে আমাদের, মানে 7 ডিসেম্বর, আমাদের প্রিয় আমার বন্ধুবর, উনি হচ্ছে এস আলম স্যার, সবার প্রিয় এস আলম স্যার, উনি তারপরের দিন ক্লাস নেবেন। তারপরের দিন ক্লাস নেবেন 8 ডিসেম্বর ক্লাস নেবে আমাদের প্রিয় ফুজাইল বাংলার। এস আলম ভাই ক্লাস নেবেন সাহিত্যের উপরে, বাংলা সাহিত্যের উপরে, আর ইংরেজি বাংলা গ্রামারের উপরে ক্লাস নেবে আমাদের ফুজাইল রহমানি। আর তারপরের দিন ক্লাস নেবে আমাদের প্রিয় রফিক, গণিতের উপরে। সো এই ক্লাসগুলো যারা করবে তাদের কোর্স, মানে আমাদের যে পেইড কোর্সে ভর্তি হতে হবে না, এমনিতেই বিশেষ পরীক্ষা যারা এবার 47তম পরীক্ষা দিবে তাদের সামনে যে সময়টুকু আছে সেই সময়টুকুর মধ্যে থেকে এই ক্লাসগুলো করলে একটি ভালো ধারণা পাওয়া যাবে। হতে পারে যে একটা টপিকই সে পড়িয়ে দিচ্ছে, বাট একটা টপিক থেকে কীভাবে পড়তে হয়, কতটুকু পড়তে হয়, বা আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো কেমন হয়, সেই বিষয়গুলো একটু ধারণা পাওয়া যাবে। ক্যাডার হওয়ার জন্য এই প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা বা কোথাও লেখা থাকে না যে আমি কোথা থেকে পড়াশোনা করেছি, আমার সার্টিফিকেট কি, আমি কি বুয়েটের, নাকি আমি ন্যাশনাল ইউনিভার্সিটির, নাকি আমি প্রাইভেট ইউনিভার্সিটির, কোথাও লেখা থাকে না। সো খাতায় আমি কি লিখছি, এখানে যেমন এমসিকিউ উত্তর করতে হবে প্রিলিমিনারি পরীক্ষায়, কিচ্ছু দেখা যাবে না কে পরীক্ষা দিচ্ছে। একইভাবে লিখিত পরীক্ষায় দেখা যাবে না কে পরীক্ষা দিচ্ছে। খাতায় আমি কি লিখছি সেটা হচ্ছে মেইন পয়েন্ট। আর খাতায় যা যা লিখবো সেটা হচ্ছে ক্লাস 7, 8, 9, 10 বই, বিশেষ করে এই তথ্যগুলোই লাগে। ওই তথ্যের জন্য বুয়েট করা লাগে না বা অন্য কিছু করা লাগে না। এখন এখানে একটা প্রথম কথা লাগবে আত্মবিশ্বাস এবং নিজের প্রতি একটা পূর্ণ আস্থা রাখা, যে হ্যাঁ আমি পারবো। কেউ যদি নিজের প্রতি আস্থা রাখে তাহলে সে ইনশাল্লাহ পারবে। ওকে, না পারলেও ইনশাল্লাহ ভালো কিছু তার জন্য হবে। এই যে শুরু, মানে ইংরেজি সাহিত্যের সবথেকে যে সবচেয়ে আকর্ষণীয় যে চ্যাপ্টারটি সেটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। এই রোমান্টিক পিরিয়ডটি আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। রোমান্টিক পিরিয়ড এই যেটা, তো ইংরেজি সাহিত্যের যে পিরিয়ডগুলো যেগুলো আছে সেগুলোতে আমরা জানি যে ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড আছে, সেখান থেকে যে শুরু হইলো, তাই না? যতগুলো পিরিয়ড আছে সেই পিরিয়ডের মধ্যে রোমান্টিক পিরিয়ড হচ্ছে একটি পিরিয়ড বা একটি এজ। এই রোমান্টিক পিরিয়ড থেকে আমাদের প্রশ্ন অবশ্যই বিশেষ পরীক্ষায় থাকবে, এবং অন্যান্য পরীক্ষায় যখন 1-2টা কোশ্চেন থাকে তখনও কোশ্চেন এই রোমান্টিক পিরিয়ড থেকে থাকে। 2 জায়গাতে থাকে, একটা হচ্ছে ওই যে এলিজাবেথেন পিরিয়ড থেকে থাকে, আর একটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড থেকে বেশি কোশ্চেন থাকে। তো আমি আজকে রোমান্টিক পিরিয়ডটা আলোচনা করে দিচ্ছি। রোমান্টিক বলতে আমরা কি বুঝি, রোমান্টিক কি হয়, যে রোমান্টিক কেউ যদি ভালো জামা কাপড় পরে বা স্মার্ট জামা কাপড় পরে, তারপরে চুল স্মার্ট করে কাটে, বা এটার বাইরে আরেকটা ব্যাপার আছে, যদি সে খুব আর্ট নিয়ে কথা বলতে পারে, কথা বলার সময় আমি ভালো করে কথা বলতে পারি না, অনেকে খুব সুন্দর কথা বলতে পারে, তো সেটাকেও অনেকে আমরা রোমান্টিক মনে করি, তাই না বিষয়টা?
তো অ্যাকচুয়ালি রোমান্টিক এজের ক্ষেত্রে যে রোমান্টিক যে বিষয়টি আছে, রোমান্টিক পিরিয়ডের এই নামটা রোমান্টিক পিরিয়ড কেন হইলো, এখানেই দেখবা যে প্রতিবারই একটা কোশ্চেন থাকে, প্রায় একটা কোশ্চেন এখান থেকে পাওয়া যায়। সেটা কি, যে রোমান্টিক পিরিয়ডের মেইন বৈশিষ্ট্যগুলো কি কি, রোমান্টিক পিরিয়ডের বৈশিষ্ট্য কি, এখান থেকে আলোচনা শুরু করি। তা রোমান্টিক পিরিয়ডের মেইন বৈশিষ্ট্য কি, যদি আমি জিজ্ঞেস করি মেইন বৈশিষ্ট্য কি, তা আমার মনে হয় যে এখানে উত্তর অনেকেই করে ফেলবে যে স্মার্টনেস, তাই না? রোমান্টিক পিরিয়ডের বৈশিষ্ট্য কি, স্মার্টনেস। তারপরে কি আছে, তারপর হচ্ছে স্মার্ট স্পিকিং, স্পিকিং কথা বলা, এগুলো হচ্ছে রোমান্টিকের বৈশিষ্ট্য। আরও অনেক বৈশিষ্ট্য সবাই আমি যদি বলি যে কি হবে সবাই বলবে, কিন্তু এগুলো কিন্তু ধরা যাবে না, এগুলো লেখারও দরকার নাই। অর্থাৎ রোমান্টিক পিরিয়ডের যে রোমান্টিকের যে ফিচার্স পরীক্ষা আসবে, হোয়াট ইজ দ্য মেইন ফিচার অফ রোমান্টিক এজ, এটা কিন্তু কয়েকবার আসছে। কি বললাম, হোয়াট ইজ দ্য মেইন ফিচার অফ রোমান্টিক এজ, রোমান্টিক এইজের মেইন ফিচার কি, এটা কিন্তু পরীক্ষা আসছে। তার মানে রোমান্টিক এজের মেইন ফিচার যদি আমি স্মার্টনেস দেই বা স্মার্ট স্পিকিং দেই তাহলে কিন্তু হবে না। রোমান্টিক এজের মেইন ফিচারটা কি, এটা জানতে গেলে বুঝতে হবে যে এই রোমান্টিক এজটা যে শুরু হলো, এই যে শুরু হইলো, কি শুরু হইলো, যে 1798 সালে শুরু হলো এবং 1832 সালে রোমান্টিক এজ শেষ হইলো। এই যে সময়টা, মানে অর্থাৎ এটা কত বছর হয়, 32 ইয়ার্স, 34 ইয়ার্স, এই 30 মানে 34 বছর যে সময়কালটা, এইটাই হচ্ছে রোমান্টিক পিরিয়ড। এইটুকু সময়ের মধ্যে থেকেই যে সাহিত্যকর্মগুলো হয়েছে, এটাই রোমান্টিক পিরিয়ডের সাহিত্যকর্ম। বাট এইটুকুতে কোনো কাজ হবে না, কাজ হবে কোন জায়গায়, আমরা কিভাবে এটা মনে রাখবো, যারা ইংলিশ লিটারেচার পড়াশোনা করি নাই তারাও এটা কিভাবে মনে রাখবো, সেইটা থেকে আমি যদি এখানে টেকনিক বলি, অমুক তমুক টেকনিক, এগুলো বেশি দিন মনে থাকবে না, কিন্তু যদি স্টোরির মতো করে মনে রাখি তাহলে এটা আমার মাথার মধ্যে ঢুকে যাবে। স্টোরির মতো করে মনে রাখতে হবে এবং জিনিসটাকে ভিতরে ফিল করতে হবে। তাহলে আমি প্রথম কথা কি বলছিলাম, যে রোমান্টিকের মেইন ফিচার কি, ওখান থেকে মেইন ফিচার রোমান্টিকের কি ওইটা বোঝার সময় খেয়াল রাখতে হবে, যে সেটা হচ্ছে যে এক ধরনের সাহিত্য আগে ছিল, যে সাহিত্যের মধ্যে কি হইতো, দেবদেবীর কথা বলা হইতো, আগে রাজা বাদশাহদের কথা বলা হইতো। যেমন উইলিয়াম শেক্সপিয়ার প্রথম শুরু করে কি দিয়ে, তাই না, হেনরি সিক্সের যে লেখা, হেনরি সিক্সকে নিয়ে উইলিয়াম শেক্সপিয়ার লেখা শুরু করে, প্রথম লেখা শুরু করে, অর্থাৎ রাজাদের স্তুতি নিয়ে লেখা শুরু করতো। রাজারা এতে কি হইতো, খুশি হয়, রাজারা মানে যারা ক্ষমতায় থাকতো তারা খুশি হয়ে কি করতো, যে কিছু টাকা পয়সা দিত, এতে করে সে লিখতে সুবিধা পেত, তার কিছুটা আয়ও হইলো, লেখাটার ক্ষেত্রে কিছু সে অর্থ যোগান পেল। এইভাবে রাজাদের স্তুতি করে আগে লেখাগুলো হইতো। তো এই সময় এসে রোমান্টিক এসে সে করলো কি, যে এরা কবিতাটা লিখলো রাজাদের জন্য না, এইবার কবিতা লিখলো ডিফারেন্ট কিছু ফিচার নিয়ে। এই যে ফিচার কথাটা কিন্তু মাথায় রাখতে হবে, ফিচার কথাটা আমি বলে ফেললাম, হ্যাঁ। তার মানে কি, রোমান্টিক এজের লেখাগুলো যেগুলো হইলো, এটা ডিফারেন্ট কিছু ফিচার ছিল এখানে। এই ডিফারেন্ট ফিচারগুলো কি, এই ফিচারগুলোর মধ্যে একটা ফিচার হলো সাবজেক্টিভিটি, সাবজেক্টিভিটি, ঠিক আছে। সাবজেক্টিভিটি হচ্ছে এক নাম্বার ফিচার। সাবজেক্টিভিটি কি, যে এই সময়ের যে কবিতাগুলো থাকলো, যারা লিখলো কবিতাগুলো, এগুলো আমি একটু পরে আসতেছি, সুন্দর করে বুঝাই দিব, সমস্যা নাই। এই কবিতাগুলোর মধ্যে কি থাকবে, যে এইখানে সাবজেক্টিভিটিটা আসবে, অর্থাৎ সাবজেক্ট কি, যে প্র্যাকটিক্যাল মানুষদের কথা থাকবে এখানে। অর্থাৎ এখানে আজগুবি কথা থাকবে, দেবদেবী কথা বলবে, সেরকম কিছু নাই। এখানে রাজাদের কথা বলবে, রানীদের কথা বলবে, এরকম কিছু নাই। এখানে থাকবে কি, যে একজন রাখাল কি করতেছে, একজন রাখাল যে গান গাচ্ছে বা বাঁশি বাজাচ্ছে, সে রাখালের বাঁশির সুরটা কিরকম হবে, সেই জিনিসগুলো এখান থেকে আসবে। এখানে একটা গানের ছন্দ থাকবে, ঠিক আছে। এখানে মানে প্যাস্ট্রাল সিনারি থাকবে, এখানে নেচার থাকবে, প্রকৃতি নিয়ে কথা থাকবে এখানে, ঠিক আছে। এই বিষয়গুলো নিয়ে আসলো, যে এই কবিতার মধ্যে এগুলো থাকবে, একটা নতুন একটা বৈশিষ্ট্য এখানে দাঁড় করালো। সেই নতুন বৈশিষ্ট্যগুলোর মধ্যে থেকে এক নম্বর হচ্ছে সাবজেক্টিভিটি, দুই নাম্বার হচ্ছে বৈশিষ্ট্যগুলোর মধ্যে থেকে, সেটা হচ্ছে দুই নাম্বার নেচার অ্যান্ড বিউটি। নেচার অ্যান্ড বিউটি মানে কি থাকলো, যে এই কবিতাগুলোর মধ্যে কি থাকবে, প্রকৃতি নিয়ে কথা থাকবে এবং সৌন্দর্য নিয়ে কথা থাকবে। সৌন্দর্য, হ্যাঁ, যে মানে যেমন জন কিটস আছে, জন কিটসকে কি বলা হয়, পয়েট অফ বিউটি।
যা কিছু লিখছে খালি সৌন্দর্য নিয়ে লিখছে, সবখানে সে সুন্দর জিনিস খুঁজে পেয়েছে। তার কবিতার মধ্যে খালি ছিল সুন্দর আর সুন্দর, এই জন্য তাকে বলা হয় পয়েট অফ বিউটি। আবার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি ছিল, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যা কিছু লিখছে শুধু প্রকৃতি নিয়ে লিখছে। দেখা গেল সে লেকের পাশে গেছে, সেখানে কবিতা লিখছে, পাহাড়ের যে লফটিনেস, সেই লফটিনেস দেখে সে মুগ্ধ হয়ে গেছে, পাহাড়ের মানে সে ঝর্ণার যে পানির যে একটা শব্দ, সেই শব্দ নিয়ে কবিতা লিখে ফেলছে। তার মানে তার প্রত্যেকটা জায়গায় ছিল প্রকৃতি। আবার কি ছিল যে এখানে এস টি কোলরিজ ছিল, উনি যা কিছু লিখছে সে কি সুপার ন্যাচারাল লিখছে, ভৌতিক কথাবার্তা লিখছে, যেগুলো আগের কোনো সাহিত্যের মধ্যেই ছিল না। তার মানে 2 নম্বর বৈশিষ্ট্যটা কি, নেচার এবং বিউটি। 3 নম্বর বৈশিষ্ট্য কি, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইমাজিনেশন। ইমাজিনেশন অর্থাৎ মানে নতুন করে কল্পনায় কিছু একটা আনবে, সেটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য। মানে কল্পনা করে নতুন কিছু আনবে, এটা একটা বৈশিষ্ট্য। 4 নাম্বার কি, 4 নাম্বার হচ্ছে সুপার ন্যাচারালিজম। সুপার ন্যাচারালিজম, ভৌতিক ব্যাপার স্যাপার থাকবে, ঠিক আছে। যেমন কি বলে এটাকে, এস টি কোলরিজের একটা কবিতা আছে কুবলা খান। কুবলা খান, কুবলা খান কি করে যে একটা সে প্রাসাদ তৈরি করে। তো প্রাসাদ তৈরি করে কোথায়, সেটা করে একটা পুকুরের উপরে, পানির উপরে শূন্য সেই প্রাসাদটা থাকবে, শূন্যের উপরে ভাসবে প্রাসাদটা। এখন একটা মানুষের পক্ষে শূন্যের উপরে ভাসবে এই যে কল্পনা করে একটা কবিতা লিখলো, সেটা কিভাবে সম্ভব, তার জন্য একটা ক্লু দেই তাহলেই বেড়ে যাবে। সেটা হচ্ছে আমাদের এস টি কোলরিজ সাহেব, উনি কি করতেন যে প্রায় সময় সে আফিম খেতেন, আফিম খেয়ে একদম নেশায় বুঁদ হয়ে থাকতেন, এবং নেশায় বুঁদ হয়ে উনি কবিতা লিখতেন। এবং ওনার কবিতাগুলোর ম্যাক্সিমামের মধ্যে কি থাকতো, যে ওই যে ভৌতিক বিষয়গুলো চলে আসতো, অর্থাৎ পানির উপরে শূন্যের মধ্যে সে বিল্ডিং বানাবে, এই ধরনের। আরো যে রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিডের মধ্যে অনেক ভৌতিক ব্যাপার স্যাপার আছে, লাইফ ইন ডেথ একটা টার্ম আছে, টার্মটা ওখানে নিয়ে আসছেন। কেন নিয়ে আসছেন এগুলো, মানে কিভাবে আসছে এগুলো, কারণ উনি যে আফিম টাফিম খেতেন, আফিমের নেশার মধ্যে থেকে কবিতা লিখতেন, এবং তার এই নেশার যে প্রভাব সেটা তার কবিতার মধ্যে চলে আসতো। বাট ওইটাও একটা মানে রোমান্টিক এই যে একটা ফিচার। এই 4টা ফিচার থেকে এখন আমি যে জিনিসটা বলবো, আরো ফিচার আছে, বাট পরীক্ষায় এই 4টার বাইরে থাকে না, 4টাই থাকে। এখন যদি বলে যে হোয়াট ইজ দ্য মেইন ফিচার অফ রোমান্টিক এজ, যদি এই কোশ্চেনটা করে যে হোয়াট ইজ দ্য মেইন ফিচার অফ রোমান্টিক এজ, এটা কিন্তু পরীক্ষা আসে, তখন উত্তরটা কি হবে। এখন অপশন দেখা গেল 4টাই দেওয়া আছে। এতে দেওয়া আছে সাবজেক্টিভিটি, বিতে দেওয়া আছে নেচার অ্যান্ড বিউটি, সিতে দেওয়া আছে ইমাজিনেশন, এবং ডিতে দেওয়া আছে সুপার ন্যাচারালিজম। আমরা কোনটা আনসার দিব? ওকে, এই যে একটা কনফিউশন যে আমরা আনসার কোনটা দিব, যে এ দিব না বি দিব না সি দিব, এটা কিন্তু অনেকে কিন্তু কনফিউজ হয়ে যায়। এবং পরীক্ষায় যতবার আসছে তার মধ্যে আমি দেখলাম যে অনেক কবারই আছে সেটার মধ্যে এই 4টা অপশনই দেওয়া আছে। তখন আমরা কি করব? তখন মনে রাখবো যে যদি পরীক্ষায় 4টা অপশনই দেওয়া থাকে, তাহলে আমরা যদি সাবজেক্টিভিটি দেওয়া থাকে, তাহলে এইটা হবে 1 নাম্বার আনসার, কারেক্ট আনসার। প্রথম আনসার হচ্ছে সাবজেক্টিভিটি, মাইন্ড ইট, মনে রাখতে হবে। যদি 4টা অপশন থাকে তাহলে সাবজেক্টিভিটি হচ্ছে প্রথম কারেক্ট। এখন দেখা গেল যে অপশনের মধ্যে সাবজেক্টিভিটি রাখে নাই, তখন হবে নেচার অ্যান্ড বিউটি, তখন কারেক্ট আনসার হবে নেচার অ্যান্ড বিউটি। নেচার অ্যান্ড বিউটি নাই, তখন হবে ইমাজিনেশন, ওইটাও নাই, তাহলে হবে সুপার ন্যাচারালিজম। এই 4টার বাইরে থাকবে না, ঠিক আছে বিষয়টা। তার মানে ওই যে সাবজেক্টিভিটি যেটা, এটা মাথায় রাখতে হবে। ফাইন, আমরা এখান থেকে শুরু করলাম তাহলে যে রোমান্টিক, এই যে রোমান্টিকের যে বৈশিষ্ট্য সেটা যেমন থাকে যে ড্রেস না, স্মার্টনেস না, সুন্দর হয়ে কথা বলা তা না। রোমান্টিকের বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্টিভিটি, তারপর হচ্ছে লাভ অফ নেচার এবং লাভ অফ বিউটি, ইমাজিনেশন, তারপরে কি সুপার ন্যাচারালিজম, এরপর হেলেনিজম, এরকম অনেক কিছু আছে। বাট এই 4টা হচ্ছে মেইন ফিচার্স। ওকে, তাহলে এইটা আমরা একটা জিনিস পেলাম। এইবার আমরা আসি রোমান্টিক এজ, এইটা যে শুরু হইলো, এই যে সময়টা লেখা আছে যে যে 34 বছরের কথা বলা হলো, এই 34 বছর শুরু হলো কবে? 1798 সালে। শেষ হলো কবে? 1832 সালে। কেন 1798 সালে এটা শুরু হইলো, কিভাবে শুরু হইলো, এটা আমাদের এখনকার মানে মেইন কথা, আলোচনার মূল পয়েন্ট। রোমান্টিক এজে শুরু হইলো, এইটা কি দিয়ে শুরু হইলো, 1798 সালে কিভাবে শুরু হইলো? বিফোর দ্যাট, অর্থাৎ রোমান্টিক এজ শুরুর আগে একটা টার্ম আমাদের আবার ভালো করে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ফ্রেঞ্চ রিভলিউশন। ফ্রেঞ্চ রিভলিউশন, এইটা আমাদের ভালো করে জানতে হবে। রোমান্টিক এজ যদি আমরা ভালো করে জানতে চাই, তাহলে আমাদের জানতে হবে যেমন রিভলিউশন কোনটা। আমাদের দেশে জুলাই রেভলিউশন ছিল, হলো না? ছিল মানে কি, এখনো তার রেশ আছে।
জুলাই রেভলিউশন। বাট এইরকম ভাবে যেটা হলো সেটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন আছে। এই ফ্রেঞ্চ রেভলিউশন আমার একটা প্রশ্ন করি, প্রশ্ন করে তারপর আমি এর আলোচনা চলে যাই যে ফ্রেঞ্চ রেভলিউশন কখন শুরু হয়, এই শুরুর সালটাকে বলতে পারবো আমরা। ফ্রেঞ্চ রেভলিউশন কবে শুরু হয়, এটা পরীক্ষা আসে কিন্তু। এটা হচ্ছে 1789 টু 1799, এই যে সময়টা 1789 থেকে 1799, কত বছর হইলো তাহলে? 10 বছর। সবকটাই কিন্তু পরীক্ষায় কাজে লাগবে। 10 বছর। তাহলে ফ্রেঞ্চ রেভলিউশন কত বছর ধরে চলে? 10 বছর ধরে চলে। কখন শুরু হয়? 1789 সালে। কখন শেষ হয়? 1799 সালে। এখন এই 10 বছরের ঘটনাটা কি ঘটলো? ফ্রেঞ্চ রিভলিউশন শুরু হয় মানে তিনটা বিশেষ দাবির উপরে, মানে সেটা হচ্ছে আমাদের সমতা, ভ্রাতৃত্ব, এরকম তিন দাবি থাকে। সেটা হচ্ছে যে ফ্র্যাটার্নিটি, ইকুয়ালিটি, এরকম তিনটা দাবি থাকে বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ফ্রেঞ্চ রিভলিউশন হয়। তখন ফ্রান্সের যে রাজা ছিল তিনি ছিলেন ষোড়শ লুই 16। তো উনি খুব অত্যাচারী ছিল, সেই জন্য ওনার ওয়াইফ, উনি আর কি অত্যাচারী, ওনার ওয়াইফ আরো বেশি অত্যাচারী ছিল। তো এদের কারণে অতিষ্ঠ হয়ে এই যে ওই সময় ফ্রান্সে কি হয়, যে রেভলিউশন হয়, এই রেভলিউশনে চলে 10 বছর ধরে। আমি একটু কথা সংক্ষিপ্ত করতেছি যাতে করে এই জিনিসটা স্কিপ করে আমরা মেইন টপিক যেতে পারি। 10 বছর যে এই যে আন্দোলন হয়, এই আন্দোলনের মধ্যে ওই 10 বছর কোনো সাহিত্যকর্ম প্রকাশ হয় নাই, পাবলিশড হয় নাই। ঠিক আছে? এই 10 বছর সাহিত্যকর্ম পাবলিশ না হওয়ার কারণে সাহিত্য ওই সময়টা কি ছিল, থেমেছিল। ঠিক আছে? কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে যারা সাহিত্যিক, যারা কবিতা বা বই টই লিখতো, তারা তো ঠিকই বাসার মধ্যে লিখছে। আন্দোলন তো হচ্ছে একদিকে, বাট তারা তো বাসায় ঠিকই লিখছে। তো এইখানেও এই 10 বছরের যে বাসায় লেখার কাজটা, সেখানে কিন্তু ওই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যারা আছে আর কি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, হ্যাঁ, ওয়ার্ডসওয়ার্থ, তারপর হচ্ছে এইখান থেকে এই সময়ের মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস টি কোলরিজ, এই দুজন হচ্ছে ফ্রেন্ড। স্যামুয়েল টেলর কোলরিজ আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দুজন হচ্ছে বন্ধু। তো এই দুজন কি করছে যে ওই যে যখন ফ্রেঞ্চ রিভলিউশন চলে, তো ওই রিভলিউশন চলাকালীন সময়ের মধ্যে থেকে এরা কবিতা, নানান ধরনের কবিতা নিয়ে চিন্তা করছে যে কি নিয়ে লেখা যায়। আগে তো সবসময় কি ছিল যে রাজা টাজা নিয়ে লেখা হইতো, তো আমরা নতুন কি করতে পারি, যেহেতু রিভলিউশন, যেমন আমাদের এখন সংস্কার হচ্ছে। তো এইরকম সবকিছুতেই একটা ওই সময়টা কি ছিল যে ওইটা একটা সংস্কারের সময়টা চলছিল, যে কবিতার মধ্যে কি কি সংস্কার করা যায়। তখন এই যে চিন্তা করলো যে শুধুই দেবদেবী, রাজা, বাদশা, এদের নিয়ে আমরা কেন লিখবো, আমরা এটা অন্যরকম কিছু নিয়ে আসি। এই অন্যরকম কিছু নিয়ে আসতে যেই এই যে ভেতরে ভেতরে এই যে 10 বছর যে রেভলিউশনটা চললো, এই ফাঁকেই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি করছে, উনি 19টা কবিতা লিখে ফেলছে, নানান ধরনের কবিতা লিখে ফেলছে, যেগুলো খুবই পপুলার এবং ওয়ার্ল্ড ক্লাস কবিতা। আর এই যে এস টি কোলরিজ, যাকে বললাম যে আফিম টাফিম একটু খায়, তো আফিম টাফিম খেতে খেতেই উনি কি করেছে যে 5টা কবিতা লিখে ফেলছে, বিখ্যাত 5টা কবিতা লিখে ফেলছে। তাহলে দুজনের এই 19 আর 5 কতগুলো হইলো? 24টা, সমান সমান 24টা। কেউ কেউ বলে 23টা কবিতা লিখছে, কেউ কেউ বলে 24টা কবিতা লিখছে। এই দুজনে মিলে 24টা কবিতা লিখছে। কোন সময়ে? এই যে ফ্রেঞ্চ রিভলিউশন 10 বছর চললো, এই 10 বছর সময়ের মধ্যে। এখন ফ্রেঞ্চ রিভলিউশন শেষ হয় কবে? 1799 সালে আনুষ্ঠানিকভাবে শেষ হয়। কিন্তু এই বেচারারা, এই দুই বন্ধু মিলে কি করলো, যে যখন 1798 সালেই বুঝতে পারলো যে ফ্রেঞ্চ রিভলিউশনে আর কিছু থাকছে না, এটা এখন ওই ফ্রান্সের যে ষোড়শ লুই, সে এমনিতেই সে হেরে যাচ্ছে, তার কোনো অস্তিত্ব থাকবে না। তো এখন কি হলো যে তারা চিন্তা করলো যে না, আমরা এই যে কবিতাগুলো লিখলাম, এইটা একটা কাব্য আকারে বা একটা বই আকারে এটা আমরা প্রকাশ করি। ঠিক আছে? এই চিন্তা করে তারা ওয়েট করতেছিল যে 1799 সালে বইটা বের করবে। কিন্তু বই যেহেতু রেডি হয়ে গেছে, আর আন্দোলন ওইরকম তুঙ্গে ছিল না, মানে অনেকখানি শিথিল হয়ে গেছে আন্দোলনটা, মানে ষোড়শ লুইয়ের পরাজয় হয়ে গেছে, তখন সবকিছুই স্বাভাবিক অবস্থায় চলে আসছে। তখন এরা সিদ্ধান্ত নিল যে না, আমরা 1799 সালে এটা প্রকাশ করব না, আমরা 1798 সালেই প্রকাশ করব, যেহেতু বইটা আমাদের রেডি হয়ে গেছে। তখন এই দুই বন্ধু মিলে এই 1798, এই যে শুরুর যেটা হইলো আর কি, 1798 সালে, এই জন্য এই সালটা বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। 1798 সালে এই যে কতগুলা 24টা কবিতা মিলে একটা যে কাব্যগ্রন্থ বা বই প্রকাশ করলো, সেই বইটার নাম ছিল কি? লিরিক্যাল ব্যালেট। আমার মনে হয় সবাই লিখতে পারবো ধরলে, লিরিক্যাল ব্যালেট। এই বইটার নাম হচ্ছে লিরিক্যাল ব্যালেট, মানে এই যে এখানে এই 24টা কবিতার মিলে একটা সংকলন।
এই বইটা বের করলো, পাবলিশ করলো 1798 সালে। তাহলে 10 বছর ধরে কোনো সাহিত্যকর্ম নাই। তখনকার যুগে তার মোবাইল ফোন ছিল না, যে মোবাইল ফোন ছিল না, তখন টিভি নাই, কিছু নাই, তখন মানুষ কিভাবে দেখতো? এই কবিতা, এগুলো ছিল মানুষের মূল, মানে সাহিত্য চর্চা ছিল মানুষের মানে মানসিক যে বিকাশ, সেই বিকাশের অন্যতম একটা মাধ্যম সাহিত্য চর্চা। অর্থাৎ তখন, এখনকার যেমন সাকিব আল হাসান বিখ্যাত, তামিম ইকবাল বিখ্যাত, তখন যারা কবিতা লিখতো তারা ছিল বিখ্যাত। আমাদের দেশে তো সুকান্ত ভট্টাচার্য ছিল যে বিখ্যাত, মানে ইয়াং এজে পপুলার হওয়া যায় এটা ছিল কবিতা লিখে। যারা কবিতা লিখতো, গল্প লিখতো, তারা খুব পপুলার ছিল ওই সময়ের মধ্যে থেকে। তো ওই, এটা তো অনেক আগের ঘটনা, এই সময় তো আরো পপুলার ছিল। তখন যখন এই বইটা বের হয়, বের হওয়ার সাথে সাথে একেবারে ইংরেজি সাহিত্যের মধ্যে একটা তোলপাড়, একটা তুলকালাম শুরু হয়ে যায়, যে এইটা কি হয়ে গেল এত, মানে এই বইটা এটা কিসের ধরনের, কি ধরনের কবিতা এগুলা? এক মুখ থেকে আর এক মুখ, আর এক মুখ থেকে আর এক মুখ ছড়িয়ে গেল, যে নতুন ধরনের কবিতা বের হয়ে গেছে। যে কবিতার মধ্যে থেকে ওই যে দেবদেবীর কোনো সন্দেশ নিয়ে কোনো কথা নাই, রাজা বাদশাহদের কোনো কথা নাই, প্রাচীন যুগের যে মানে যে ঐতিহ্য রেখে যে কবিতাগুলো লেখা হইতো সেই ধরনের কোনো কবিতা নাই। একদম ন্যাচারাল কিছু কবিতা বের করে ফেলছে, যে কবিতাগুলো একটু ডিফারেন্ট, পড়তেও ভালো লাগে। যেমন আমাদের হুমায়ুন আহমেদের যে লেখাগুলা, অন্যান্য লেখাগুলোতে একটু ডিফারেন্ট, এই জন্য এই লেখাগুলো কি হয় যে খুব স্বাভাবিক, এবং মনে হয় যে এটা পড়লে মনে হয় না যে এটা কোনো সেটা পড়তেছি, মনে হয় যে আমি কখন ইনভলভ হয়ে গেছি গল্পের মধ্যে, টেরও পাওয়া যায় না। ঠিক ওই রকম, অর্থাৎ লেখার মধ্যে এত ন্যাচারাল একটা স্পন্টেনিটি আছে, যেটার কারণে কি হয় যে লেখাগুলো, যে এগুলো যে একটা লেখা এটাই মনে থাকে না। ঠিক ওই রকম লেখা থাকলো, মানুষের মানুষের মুখে ছড়িয়ে গেল যে মারাত্মক কিছুটা ঘটে গেছে। সেটা কি? যে লিরিক্যাল ব্যালেড নামে একটা বই বের হয়েছে, যেখানে কবিতাগুলো সাংঘাতিক রকম ভালো, এবং এই কবিতাগুলো ডিফারেন্ট। এই জন্য এই যে লিরিক্যাল ব্যালেড শুরু হলো, এই একটা বিশেষ একটা ফিচার যুক্ত এজ, যেটার নাম হচ্ছে রোমান্টিক এজ। এই জন্যই এই লিরিক্যাল ব্যালেডকে বলা হয় যে রোমান্টিক যুগের সূচনা হয় কোন গ্রন্থের মাধ্যমে? সেটা হচ্ছে লিরিক্যাল ব্যালেড। রোমান্টিক যুগের সূচনা হয় কোন সালে? ওই বইটা যখন পাবলিশ করা হয়েছে 1798 সালে, তখন হচ্ছে রোমান্টিক যুগের সূচনা হয় 1798 সালে। ঠিক আছে? এখন যদি বলে যে হু ইজ দ্য ফাউন্ডার অফ রোমান্টিক এজ, রোমান্টিক এজের ফাউন্ডার কে? তাহলে তার কেউ হবে না, ওই দুই বন্ধু হবে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলরিজ। এখন বাকি তো আরো রাইটাররা আসছে আস্তে আস্তে, তারাও এই এই ফিচারটা ফলো করছে। অর্থাৎ ওই সময়ের মধ্যে 6 জন কবি সাহিত্যিক বিখ্যাত পাওয়া যায়, আরো 2-3 জন আছে, বাট 6 জন ছিল বিখ্যাত। আমি 6 জন সম্পর্কে বলবো। এই 6 জন যারা আছে, এরপরে যারা আরো 4 জন আসছে, তারা সবাই এই এই ধাঁচের কবিতা বা বই লিখছে। তো এখন কি জন্য বলতেছিলাম, যে এইখান থেকে মানে এটা হচ্ছে এই যুগের সূচনা হচ্ছে 1798 সালে। এবং তারা, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যদি বলে যে হু ইজ দ্য বেস্ট পয়েট অফ রোমান্টিক এজ, যেমন 6 জন কবি সাহিত্যিক এই সময় এসেছে, তাদের মধ্যে যদি বলা হয় যে সবচেয়ে বেস্ট কে, তাহলে কি হবে? বেস্ট বললে, যেহেতু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কয়টা লিখছে, 19টা লিখছে, এবং অবশ্যই এস.টি. কোলরিজ যে কবিতা লিখছে, আফিম টাফিম খেয়ে লিখছে, তো ওনার আফিম খাওয়ার যে বিষয়টা, সেটা সেটা আমরা কি করি, যে পড়তে ভাল লাগে, বা একটা একটা ফ্যান্টাসি আসে পড়লে, যে এরকম হইতে পারে, বাহ ভালো তো, এই যে একটা ফ্যান্টাসি আসে। কিন্তু কবিতার যে যদি গভীরে চলে যায়, গভীরতার দিক দিয়ে, এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে বেস্ট। তাহলে আমাদের যদি কবি সাহিত্যের মধ্যে যদি বলা হয় যে হু ইজ দ্য বেস্ট পয়েট অফ রোমান্টিক এজ, তখন অবভিয়াসলি আনসার করতে হবে, যদি সবাই থাকে তার মধ্যে হবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ঠিক আছে? এটাও কিন্তু পরীক্ষা আসছে। এই যে রোমান্টিক এজটা আমরা পেলাম, রোমান্টিক এজের আরো কয়েকটা নাম আছে যেটা পরীক্ষা আসে, যে অ্যানাদার নেম অফ রোমান্টিক পিরিয়ড, পরীক্ষা আসে যে রোমান্টিক পিরিয়ডের আর এক অপর নাম কি। ঠিক আছে? তখন আমরা কি করবো, যে এই 3টা আমরা খেয়াল রাখি। এই যে দ্য গোল্ডেন এজ অফ লিরিক, লিরিকের গোল্ডেন এজ বলা হয় রোমান্টিক এজকে, এটা অপশন থাকবে। হ্যাঁ, এটা উত্তরটা এটা আসবে। আর এটা হচ্ছে এজ অফ রেভলিউশন, এখন অপশনে যেটা থাকবে সেটাই উত্তর কারেক্ট। যদি বলে যে অ্যানাদার নেম অফ রোমান্টিক পিরিয়ড, রোমান্টিক পিরিয়ডে আরেকটা নাম কি, তাহলে উত্তর হবে কি, দ্য গোল্ডেন এজ অফ লিরিক। ঠিক আছে? মানে ছন্দময় যে গীতি কবিতা, তার গোল্ডেন এজ, এইরকম এজ আর কখনো আসে নাই। এজ অফ রেভলিউশন, মানে এজটাকে এজ অফ রেভলিউশন বলা হয়। কেন এজ অফ রেভলিউশন বলা হয় সেটা যদি বলি আমি, আর কেন লিরিক বলা হয় সেটা তো অনেক বড় কথা, বাট রেভলিউশন এজ কেন বলা হয়, যে এই সময় কি করলো, যে ওই যে আগের যে ধ্যান ধারণা সব পাল্টে ফেলা হলো এবং নতুন করে তৈরি করা হলো। শুধু এটাই না, এইখানে আমাদের আরো কবিরা আসবে, পার্সিবিসি শেলি আসবে, লর্ড বায়রন আসবে। এরা, শেলি ছিল রিভলিউশনারি পয়েট, আর বায়রন ছিল রেবেল পয়েট। ঠিক আছে? বিদ্রোহী কবিরা। ঠিক আছে? শেলিকে আমাদের তুলনা করা হয় আমাদের
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাথে। ঠিক আছে, তারপরে কি আছে আমরা যদি দেখি সেকেন্ড ক্রিয়েটিভ পিরিয়ড। আরেকটা হচ্ছে যে মানে ইংরেজি সাহিত্যের যতগুলো ক্রিয়েটিভ পিরিয়ড আছে তার মধ্যে এটাকে বলা হয় সেকেন্ড ক্রিয়েটিভ পিরিয়ড। প্রশ্ন হচ্ছে ফার্স্ট ক্রিয়েটিভ পিরিয়ড কোনটা? ইংরেজি সাহিত্যের ফার্স্ট ক্রিয়েটিভ কি বলা যায় পিরিয়ড কোনটা? ইংরেজি সাহিত্যের ফার্স্ট হুইচ পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার ইজ দ্য ফার্স্ট ফার্স্ট ক্রিয়েটিভ পিরিয়ড কোনটা হবে? এটা যদি সেকেন্ড ক্রিয়েটিভ পিরিয়ড হয়, প্রথম ক্রিয়েটিভ পিরিয়ড হচ্ছে এলিজাবেথান পিরিয়ড, যেখানে উইলিয়াম শেক্সপিয়ার ছিল। উইলিয়াম শেক্সপিয়ারের যে যুগটা ছিল সেটা হচ্ছে কি এলিজাবেথান পিরিয়ড। ওই পিরিয়ডটা হচ্ছে ফার্স্ট ক্রিয়েটিভ পিরিয়ড। আর সেকেন্ড ক্রিয়েটিভ পিরিয়ড বলা হয় এই রোমান্টিক পিরিয়ডকে। অ্যানাদার নেম অফ রোমান্টিক পিরিয়ড সেটা হচ্ছে গোল্ডেন এজ অফ লিরিক, এজ অফ রেভলিউশন, আর একটা কি আছে যে সেকেন্ড ক্রিয়েটিভ পিরিয়ড। এগুলো মনে রাখতে হবে, পরীক্ষা যেটা থাকবে উত্তর অপশনে সেটাই কারেক্ট। ফ্রেঞ্চ রিভলিউশনের কথা বলছি। ফ্রেঞ্চ রিভলিউশন শুরু হয় কবে? 1789 সালে 5 মে, আর শেষ হয় কবে? 1799 সালের নভেম্বর মাসে, অর্থাৎ প্রায় 1800 সালের দিকে যে শেষ হয়েছে। আর মেইন ফিচারও বলছি। মেইন ফিচার কি ছিল? সাবজেক্টিভিটি, নেচার অ্যান্ড বিউটি, ইমাজিনেশন, সুপার ন্যাচারালিজম, এগুলো বলছি। আর এই সময় যে কবি সাহিত্যগুলো যারা আছে তাদের মধ্যে এদের নাম হচ্ছে প্রণিধানযোগ্য। এই যে কবি সাহিত্যগুলো আছে এটা একটু আমরা দেখি যে এখানে কারা কারা আছে। এই রোমান্টিক পিরিয়ডের বিখ্যাত কবিগুলোর মধ্যে একটা তো বললামই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলরিজ, এই দুজন বন্ধু। এদের পরে আসে পিবি শেলি। পিবি মানে হচ্ছে পার্সি বেশি শেলি, পার্সি বেশি। পরীক্ষায় যে কতভাবে কোশ্চিন আসে সাহিত্য থেকে, যেমন আসতে পারে কি পার্সি বেশি শেলি, আসতে পারে যে পিবি শেলির পুরো নাম কি, ঠিক আছে, আসে এস.টি. কোলরিজের পুরো নাম কি, আসে যে টি.এস. ইলিয়টের পুরো নাম কি, এই পুরো নামও পরীক্ষা আসে। তার মানে ওই পুরো নাম সহ পড়তে হবে। ওকে, স্যামুয়েল টেলর কোলরিজ, এস.টি. কোলরিজ মানে কি স্যামুয়েল টেলর কোলরিজ। পিবি শেলি মানে কি পার্সি বেশি শেলি। তারপর হচ্ছে জন কিটস, কিটস কি পয়েট অফ বিউটি, তাই না? লর্ড বাইরন, উইলিয়াম ব্লেক, জেন অস্টিন, আবার লেক পয়েট আছে। এবার আমি একটু খেয়াল করি, একটু ভালো খেয়াল করি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ উনি কি নিয়ে লিখলো কবিতা? ওনার কবিতাগুলো ছিল সবগুলো নেচার নিয়ে, উনি নেচারকে লিখছে। হ্যাঁ, নেচার নিয়ে লিখছে, এই জন্য এনাকে বলা হয় পয়েট অফ নেচার। সহজ করে বললো আর কি, এর মধ্যে অনেক আলোচনা আছে, যা শর্ট করে বললে ওনাকে বলা হয় পয়েট অফ নেচার। এস.টি. কোলরিজ কি নিয়ে লিখলো? উনি সুপার ন্যাচারালিজম লিখলো, সুপার ন্যাচারালিজম, সুপার ন্যাচারালিজম। অতি প্রাকৃতিক জিনিস নিয়ে লিখলো, উনি প্রাকৃতিক জিনিস নিয়ে লিখলো, আর উনি লিখলো অতি প্রাকৃতিক জিনিস নিয়ে। অতি প্রাকৃতিক জিনিস কি? ওই যে ভৌতিক যে সব জিনিসগুলো থাকে সেরকম আর কি। তারপরে পার্সিপেশি শেলির কথা যদি আমরা আসি, শেলি খুবই ভালো একজন কবি। শেলি কিন্তু পানিতে ডুবে মারা যায়, আমরা জানি কিনা এটাও কিন্তু পরীক্ষা আসে যে কোন কবি পানিতে ডুবে মারা যায়। তো শেলি কি করতো? পানি ভয় পেত, সবসময় পানি নিয়ে ভয় থাকতো, যে পানি দেখলে সে ভয় পেত, সেই মানুষটা পানিতেই মারা যায়। অনেক বড় স্টোরি, আর একদিন বলবো পার্সিপেশি শেলির। হ্যাঁ, তো ইনি পানিতে মারা গেছে। ইনি কি ছিল? এবার খেয়াল করি আমরা, এই যে জন কিটস কি ছিল, দুটো মিল আছে। এই দুটো নিয়ে একটু বললেই খেয়াল হবে, তাহলে ভোলা যাবে না। জন কিটস যে কবিতাগুলো লিখতো এর মধ্যে একটা কবিতার কথা আমি বলি, যেমন ওড টু নাইটিঙ্গেল। ওড মানে হচ্ছে গান, ওড টু নাইটিঙ্গেল মানে নাইটিঙ্গেল পাখির গান। আমরা নাইটিঙ্গেল পাখির গান শুনি সেরকম আর কি। আর এই কথাগুলো কেন বলতেছি সেটা একটু পরে ক্লিয়ার হবে। যেমন উনি কি লিখছে? ওড টু নাইটিঙ্গেল। নাইটিঙ্গেল নিয়ে কবিতা কিভাবে লিখলো? যে উনি একটা জায়গায় বসে আছে, একটা গাছের নিচে বসে আছে। কে? জন কিটস। তো গাছের নিচে বসে আছে, তো এই সময় একটা নাইটিঙ্গেল গান গাচ্ছে পাশে, খুব সুন্দর। নাইটিঙ্গেল গান তো আমরা জানি যে খুব সুন্দর লাগে। তো খুব সুন্দর গান শুরু করে দিছে। তো কবি তো বিমোহিত হয়ে গেছে, ওই যে বললাম যে পয়েট অফ কি বিউটি, সে সব কিছুতে সুন্দর সুন্দর খোঁজে, সৌন্দর্য পায়। তো উনি কি করলো? যে গানটা শুনে ওইখানেই কবিতা লিখে ফেলছে, কবিতা লেখা শুরু করে দিছে। ঠিক আছে, তো কবিতা যখন লিখছে, গানের সুন্দর সুন্দর কথা লিখছে, কিছুক্ষণ লেখার পরেই পাখি তো বেশিক্ষণ থাকবে না, পাখি উড়ে গেছে। এই যখন উড়ে গেছে তো কবি শকড, যে আমি কি করলাম, এই যে এত সুন্দর গানটা বন্ধ হয়ে গেল হঠাৎ করে, আমি এত সুন্দর গান শুনতেছিলাম, হঠাৎ করে গানটা নাই।
এই গানটা নাই হলে কি হবে? এখন আমরা খেয়াল করবো জিনিসটা, সেটা হচ্ছে ওনার নেচারটা কি ছিল। উনি প্রত্যেকটা কবিতার মধ্যেই শুরু করতে খুব সৌন্দর্য দিয়ে, প্রত্যেকটা কবিতার শেষের দিকে যে উনি হতাশ হয়ে যেত, প্যাসিমিস্ট হয়ে যেত। ঠিক আছে, এক কথা বলতে গেলে উনি ওইখান থেকে সে পালিয়ে যেতে চাইতো। কিভাবে পালিয়ে যেতে যেত? যেমন এই নেচারে কি বলে, নাইটিঙ্গেল কথা বলতেছে, এত সুন্দর গান আমি শুনলাম, আমার মন ভরে গেল, অমুক তমুক বলতেছে, বলতে বলতে এই পাখিটা যখন চলে গেল তখন বলতেছে এই গানটা কিভাবে শেষ হলো, এই সুরটা কিভাবে শেষ হলো, হায় আল্লাহ, আমি যদি এরকম হয়ে যেতাম, আমি যদি এই পাখিটার মতো যদি হারিয়ে যাই, হ্যাঁ, আমি যদি পাখিটার মতো যদি দূরে চলে যেতাম, পাখিটা কোথায় গেল, আমি যদি এরকম চলে যাই, তাহলে আমাকে আর কেউ পাবে না, আমার কোনো কষ্ট থাকবে না, আমার যে যত কষ্ট, অর্থাৎ উনি টিউবারকিউলিসিস আক্রান্ত ছিল, যক্ষা রোগী ছিল, যক্ষা রোগে খুব কষ্ট পেত, খুবই কাশি করতো, তখন তো যক্ষা রোগের চিকিৎসা ছিল না, যার যক্ষা হয় সে মারা যায়, এরকম ছিল। তো ওই যক্ষা রোগী হওয়ার কারণে উনি অনেক কষ্টে থাকতো, খুব অল্প বয়সে মারা গেছে, মাত্র 25 বছর বয়সে মারা গেছে জন কিটস। তো যক্ষা রোগী হওয়ার কারণে সে এই যে কাশাকাশি করতো, মানে খুব যে কষ্ট পেত, এই কষ্টের কারণে সে কবিতার মধ্যে কষ্টগুলো তুলে ধরতো। তো নাইটিঙ্গেলের মতো বলতেছে যে এই পাখিটা যেভাবে হারিয়ে গেল, আমি যদি এরকম হারিয়ে যেতে পারতাম, বা আমার কষ্টগুলো যদি হারিয়ে যেতে পারতো, কষ্টগুলো যদি না থাকতো, তাহলে কতই না ভালো হতো। এই যে হারিয়ে যাওয়া, প্রত্যেকটা কবিতার মধ্যে সে হারিয়ে যেতে চায়। এই জন্য এনাকে বলা হয়, একে তো হচ্ছে পয়েট অফ বিউটি, এটা তো আছেই, পয়েট অফ বিউটি মানে সৌন্দর্যের কবিতা, সৌন্দর্যের লেখে উনি। ওনার আরো কিছু পরিচয় আছে এই জন কিটসের, সেটা হচ্ছে স্কেপিস্ট বলা হয়। স্কেপিস্ট, স্কেপিস্ট মানে হচ্ছে পালায় যে স্কেপিস্ট, উনি সব বাস্তবতা ফেস না করে বাস্তবতায় পালিয়ে যায়। আর একটা হচ্ছে ওনার একটা পরিচয় হচ্ছে যে উনি হতাশার কবি। উনি কিন্তু মানে কি বলে যে ওই ফেস করে না, হতাশাকে ফেস করে না, হতাশার মধ্যে সে নিজেকে ডুবিয়ে ফেলে, এই জন্য তাকে প্যাসিমিস্ট বলা হয়। প্যাসিমিস্ট, প্যাসিমিস্ট মানে তো আমরা জানি, তাই না? তো জন কিটসের কি কি পরিচয় থাকলো? একটা হচ্ছে পয়েট অফ বিউটি, আর একটা হচ্ছে স্ক্যাপিস্ট, সে সবসময় পলায়ন করে, আর একটা হচ্ছে সে প্যাসিমিস্ট, নৈরাশ্যবাদী, নৈরাশ্যবাদীর কবি, তাই না? এখন এই শেলির আগে ওনাকে কেন বললাম, কারণ হচ্ছে যে এই যে কিটস যেরকম নেগেটিভিটি যার মধ্যে বেশি, এর উল্টোটা হচ্ছে শেলির মধ্যে, পার্সিবি শেলির মধ্যে। কিরকম শেলির মধ্যে? শেলি সবসময় হচ্ছে হোপফুল, হোপফুল মানে সে অপটিমিস্ট। কিরকম? যেমন শেলি একটা কবিতা হচ্ছে যে ও টু ওয়েস্ট উইন্ড, ও টু দ্য ওয়েস্ট উইন্ড, মানে হচ্ছে যে পশ্চিমা বায়ু, মানে পশ্চিমা ঝড়ের যে গান, পশ্চিমা ঝড়ের গান, একটা কবিতা তার আছে। এই কবিতার ফার্স্টের লাইন, সেই ফার্স্ট লাইন এরকম আছে, ওহ লিভ মি, ফার্স্ট লাইনটা ঠিক কিনা, ঠিক পরের লাইন হতে পারে, বহু আগে পড়ছি, ভুলে গেছি তো। ওহ লিভ মি অ্যাজ এ লিভ, এ ক্লাউড আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ আই ব্লিড। মানে উনি বলতেছে যে আমাকে এই যে ঝড়, যেরকম ভাবে ঝড় যে পাতাগুলো উড়িয়ে নিয়ে গেল, ঠিক আছে, এই পাতার মতো আমাকে নিয়ে যাও, নিয়ে যে আমার সেরকম শক্তি দাও, ঠিক আছে, আমার এই পাতার মতো শক্তি দাও। পাতা যেরকম উড়ে গেল, ঝড়ের মতো শক্তি তার চাচ্ছে, অর্থাৎ সে কিন্তু ঝড়ের মধ্যে, কিডস হলে কি হইতো, কিডস হলে বলতো যে না, আমি এখান থেকে পালিয়ে যাই, সে কোথায় পালিয়ে যাবে সে চিন্তা করতো, যে না এখান থেকে আমার দুঃখগুলো নিয়ে পালিয়ে যেতে পারতাম, এরকম চিন্তা করতো। কিন্তু শেলি কি করে, শেলিকে কেন আমাদের নজরুল ইসলামের সাথে তুলনা করা হয়, এটা খেয়াল করবো আমরা। সে কি করে যে সে এই যে মানে ঝড়ের যেরকম শক্তিশালী, সে মনে করে যে আমার যদি এরকম শক্তিশালী, আমি ঝড়ের মতো শক্তিশালী হব, ওই রকম আমি হব, হয়ে যত প্রকার অন্যায় অবিচার আছে, যত প্রকার দুর্নীতি আছে, যত প্রকার খারাপ কাজ আছে, সবকিছু আমি এগুলা, মানে ঝড় যেভাবে উড়িয়ে নিয়ে যায়, আমি সবকিছু এগুলো ভ্যানিশ করে দিব, সবকিছু তছনছ করে দিব। তাহলে একদম কি নজরুলের মতো মেলে না মেন্টালিটি? এটা হচ্ছে প্রথম কথা, হচ্ছে সে পালায় না। সে যেমন কিট যেমন বাস্তবতাতে পালিয়ে যায়, শেলি সেটা পালিয়ে যায় না, সেটা কি করে, সেটাকে ফেস করে সেটাকে শক্তি হিসেবে নিতে চায়। যেমন শেলি একটা বিখ্যাত লাইন আছে, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। মানে কি, ওই যে আমরা বলি যে কি হয়, যে রাত যদি শুরু হয়, রাতের অন্ধকার শুরু হলে ভোর হয়ই, তাই না, এরকম থাকে না? মানে যদি এটা উইন্টার আসে, তাহলে তো সামার তো একটু পরে আসবেই, একটা সাথে একটা লাগানো। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, বসন্ত কি বেশি দূরে থাকে? এই যে বিষয়টা, অর্থাৎ একটা মানে দুঃখ মানুষের যদি থাকে, দুঃখ চিরদিন থাকে না, কতটা হোপফুল সে। সে কারণে কি হয় যে তাকে বলা হয়, শেলিকে বলা হয়, প্রথম কথা হচ্ছে পয়েট অফ রিভলিউশন। রিভলিউশন খেয়াল করতে হবে, রিভলিউশন, রিভলিউশনারি
রিভলিউশনারি পয়েট, রিভলিউশনারি পয়েট কে? পার্সি বিশি শেলি। একটা পরিচয় পাওয়া গেল। আর একটা হচ্ছে যেমন কিটস যেমন পালিয়ে যায় বাস্তবতা থেকে, শেলি কিন্তু পালিয়ে যায় না। তাহলে শেলি কি হবে? অপটিমিস্ট হবে না প্যাসিমিস্ট হবে? তাই না? তার মানে শেলি হচ্ছে অপটিমিস্ট। অপটিমিস্ট। এখন আমি যে এটা পরিচয় বললাম, তাহলে কিটস এবং শেলির পার্থক্য কোথায়? তাহলে কিটস প্রথমত হচ্ছে সে একটা রিভলিউশনারি পয়েন্ট, সরি শেলি কি একটা রিভলিউশনারি পয়েন্ট, কিন্তু কিটস কিন্তু রিভলিউশনারি পয়েন্ট না। শেলি কি? শেলি অপটিমিস্ট। সে যে কোনো প্রবলেমকে ফেস করতে চায় এবং প্রবলেমটাকে ওভারকাম করতে চায়। কিটস সেটা না। কিটস হচ্ছে প্রবলেমের মধ্যে হারিয়ে যেতে চায়, সে হতাশ হয়ে যায়, মনে হয় যেন আমি পারবো না, আমার এর থেকে পালিয়ে যাওয়া ভালো, আমার এখানে চলে যাওয়া ভালো। প্রত্যেকটা কবিতায় কিটস এরকম, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে দুজন দুই রকম। তার মানে এর সম্পর্কে পরীক্ষা আসলে আমরা দিব যে সে হচ্ছে রিভলিউশনারি পয়েন্ট, সে হচ্ছে অপটিমিস্ট। আর কিটস যদি আসে তাহলে কি হবে? সে হচ্ছে পয়েন্ট অফ বিউটিটা ঠিক আছে, সৌন্দর্যের কবি, কিন্তু তার আরো দুটো পরিচয় হচ্ছে, একটা হচ্ছে স্ক্যাপিস্ট আর একটা হচ্ছে প্যাসিমিস্ট। ক্লিয়ার? এইভাবে যদি আমরা পড়ি তাহলে কিন্তু এখানে কিন্তু সবই কিন্তু পড়া, যা যা বলছি সবই পড়া। আর এই যে লর্ড বাইরন যদি হয়, এরপর লর্ড বাইরন উনিও রোমান্টিক যুগের একজন কবি। লর্ড বাইরন হচ্ছে যে উনি একটা কবিতা লেখে, ডন জুয়ান। ডন জুয়ান এই কবিতাটা মানে লম্বা একটা কবিতা, এপিকের মতো এপিক। তো ডন জুয়ানের মধ্যে সে এমন একটা কবিতা লিখছে যেখানে হচ্ছে যে স্টোরিটা, কবিতার স্টোরিটা এরকম যে এটার মধ্যে মানে নায়ক হচ্ছে ছোট একটা বাচ্চা, আর যিনি এটার 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 কবিতার যে মধ্যে একজন যে ফিমেল ক্যারেক্টার, সেটা হচ্ছে তার ফ্রেন্ড অফ হিজ মাদার। ওকে, তো তার সাথে কি হয় যে তার একটা ইলিসিট একটা রিলেশন হয়। তো ইলিসিট রিলেশন হলে কি হয় যে একটা পর্যায়ে মা টের পায়, এই ডন জনের মা টের পায়। টের পেলে এই ডন জনকে কি দূরে পাঠিয়ে দেয়, দিলে ওইখান থেকেই সে এই তাদের রিলেশনটা যেটা হচ্ছে ইলিসিট যে রিলেশনটা, সে চেষ্টা করে এটা রাখার জন্য, এবং ওখান থেকে সে চিঠি লেখে, তার মায়ের বান্ধবীকে চিঠি লেখে। সো এইটা একটা ভয়ঙ্কর ব্যাপার এখানে মানে এটা থাকে। এখন শর্ট করে বললাম, এই জন্য আমি মানে বেশি দূর গেলাম না। তো এইটা জাস্ট মনে রাখতে হবে কেন তাকে কি বলা হয়, কি পয়েন্ট বলা হয়, সেটা আমি বলবো। সেটা হচ্ছে এইটা, ওই সময় যে সোশ্যাল যে একটা মেন্টালিটি, সামাজিক যে একটা ব্যারিয়ার, এই কবিতাটা এমন একটা কবিতা সেটার মাধ্যমে কি হয়েছে, সেই সামাজিক ব্যারিয়ারটাকে সে ক্রস করে গেছে। ঠিক আছে? ওই সময়ের মধ্যে থেকে এরকম ধর্মীয় অনুশাসন এত বেশি ছিল ইংল্যান্ডে, যে ওই সময়ের মধ্যে থেকে ধর্ম বাদ দিয়ে কোনো কবিতা কেউ লিখবে এরকম ঘটনা ছিল না। তার মধ্যে সে লিখে ফেলছে যে এরকম যে মায়ের যে ফ্রেন্ড, তার সাথে তার যে অ্যাফেয়ার, এবং সেই ইলিসিট অ্যাফেয়ারটা যে একটা লেখা যায় কবিতার মধ্যে, সেই জিনিস তুলে ধরছে। এই জন্য লর্ড বায়রনকে বলা হয় রিবেল পয়েট। রিবেল পয়েট, হ্যাঁ? তাহলে লর্ড বায়রনকে কি কবি বলা হয়? রিবেল পয়েট। খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে রিভলিউশনারি, এটা হচ্ছে শেলি, আর রিবেল হচ্ছে লর্ড বায়রন। লর্ড বায়রনের আরেকটা তথ্য মনে রাখতে হবে, লর্ড বায়রনের পুরো নাম কি, এটাও পরীক্ষা আসে। লর্ড বায়রনের পুরো নাম কি? লর্ড বায়রনের পুরো নাম হচ্ছে লর্ড গর্ডন বায়রন। লর্ড গর্ডন বায়রন। তার মানে এটাও কিন্তু আসে পরীক্ষায়। তাহলে লর্ড বায়রন কি ছিল? রিবেল পয়েট। তারপরে কি পুরো নাম কি? লর্ড গর্ডন বায়রন। তারপরে আমরা আসি উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক উনি কি করলো যে উনি খালি ছোট ছোট শিশুদের নিয়ে কবিতা লেখে। উইলিয়াম ব্লেক হচ্ছে উনি শিশুদের নিয়ে লিখতো, বাচ্চাদের নিয়ে লিখতো। এই জন্য এনাকে শর্ট করি, আলোচনা শর্ট করি। উইলিয়াম ব্লেক বাচ্চাদের লিখতে বলতে একে বলা হয় পয়েট অফ ইনোসেন্স। পয়েট অফ, একটু পরে কিন্তু আমি ধরবো, হ্যাঁ, যে কাকে কোন পয়েট বলছি। পয়েট অফ ইনোসেন্স। ইনোসেন্স ছোট বাচ্চা লিখতো, এই জন্য হচ্ছে পয়েট অফ ইনোসেন্স। হ্যাঁ, ছোটদের নিয়ে পয়েট অফ চাইল্ডও বলা হয়। আবার উইলিয়াম ব্লেক একমাত্র ব্যক্তি, আর একজন আছেন, উনি হচ্ছে একই সাথে পয়েট, কবিও ছিল, আবার উনি পেইন্টারও ছিল, আর্টিস্ট ছিল, পেইন্টার। তাহলে কি পরীক্ষা ক্ষেত্রে অনেকবার আসছে যে হু ইজ দ্য পয়েট অ্যান্ড পেইন্টার অফ ইংলিশ লিটারেচার, ইংলিশ সাহিত্যের একই সাথে কবি এবং আর্টিস্ট কে? উনি হচ্ছে উইলিয়াম ব্লেক। ওকে, এই এদের নিয়ে গেল। এখন আসে আমরা জেন অস্টিন আছে এখানে। জেন অস্টিন নামটা পুরুষ পুরুষ মনে হয়, কিন্তু আসলে উনি ফিমেল ক্যারেক্টার।
জেন অস্টিন হচ্ছে নারী। আর জেন অস্টিন হচ্ছে একমাত্র লেখিকা রোমান্টিক এজে ওনার জন্ম, এবং রোমান্টিক এজেই উনি লেখালেখি করেছেন। কিন্তু রোমান্টিক এজের যে বৈশিষ্ট্য ফিচার্সগুলো ছিল, ওই যে কি বলছিলাম ফিচারগুলা, সাবজেক্টিভিটি, তারপরে ওই যে হেলেনিজম, নেচার অ্যান্ড বিউটি, এই যে বৈশিষ্ট্যগুলো ছিল, এই বৈশিষ্ট্যগুলো উনি কমপ্লিটলি মেনটেন করে নাই। মেনটেন না করার কারণে একমাত্র এই জেন অস্টিন, একে বলা হয় অ্যান্টি রোমান্টিক পয়েট। সবাইকে রোমান্টিক পয়েট বলা হয়, আর জেন অস্টিন এনাকে বলা হয় অ্যান্টি রোমান্টিক পয়েট। মনে থাকবে তো? তাহলে রোমান্টিক যুগের একমাত্র অ্যান্টি রোমান্টিক পয়েটকে, সেটা হচ্ছে জেন অস্টিন। ওকে। আর আরেকটা তথ্য মনে রাখতে হবে, সেটা হচ্ছে লেক পয়েট। এই যেখানে লেখা আছে লেক পয়েট, লেক পয়েটস কারা? লেক পয়েট হচ্ছে ওইখানে যে ওই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বাড়ির পাশে একটা লেক ছিল, ঠিক আছে, লম্বা একটা লেক ছিল। ওই লেকের এই পারে বাড়ি ছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আর ওই পারে বাড়ি ছিল এসটি কোলরিজের, আর একজন বাড়ি ছিল রবার্ট সাউদি। কি বলছি নামটা? নিউজিল্যান্ডের একটা প্লেয়ার আছে, নিউজিল্যান্ডের প্লেয়ারের নাম হচ্ছে টিম সাউদি, মুছে দিলাম। হ্যাঁ, তাহলে একজন তো হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। লেক পয়েন্ট, এই যে লেক পয়েন্টের কথা বলতেছি, লেক পয়েন্ট তাহলে কারা? একটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, একটা লেক ছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বাড়ির পাশে, এরকম লেক ছিল। লেকের এই পারে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বাড়ি, আর লেকের ওই পারে হচ্ছে একটা হচ্ছে এই যে এসটি কোলরিজের বাড়ি, এসটি কোলরিজ। আর একটা কি ছিল, ওটার নাম হচ্ছে রবার্ট সাউদি। রবার্ট সাউদি মনে রাখবো কি হবে? মনে রাখবো আমরা যে একটা নিউজিল্যান্ডের প্লেয়ার আছে, নিউজিল্যান্ডের প্লেয়ার আছে টিম সাউদি, তাহলে ওনার নাম হচ্ছে রবার্ট সাউদি। হ্যাঁ, এই তিনজনকে বলা হয়, রবার্ট সাউদি, এসটি কোলরিজ আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনজনকে বলা হয় লেক পয়েন্ট। এগুলো পরীক্ষায় লাগবে, পরীক্ষা আসবে যে নিচের কোন লেখক লেক পয়েন্ট হিসেবে স্বীকৃত। ঠিক আছে, হু ইজ দ্য লেক পয়েন্ট অফ ইংলিশ লিটারেচার, তখন এই তিনজনে একজন নাম থাকলে বুঝতে হবে যে ওইটা আনসার। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা কি কি পেলাম, এইটুকুর মধ্যে আমরা কি কি পেলাম? অনেক কিছু পেয়ে গেছি। হ্যাঁ, এইগুলো আমরা একটু মনে করার চেষ্টা করবো, পারলে একটু ওই যে কমেন্টের মধ্যে লিখবো। তাহলে কি, আমি সবসময় যেটা বলি যে লিখলে কি হয়, এটা মনে থাকে। আমারও দেখাইতে হবে এর কোনো মানে নাই, বা কোনো একটা ফ্রেন্ডকে দেখাইতে হবে তারও মানে নাই, কিন্তু লিখলে কি হবে, তোমার এটা বহুদিন মনে থাকবে এবং তোমার এটা পরীক্ষায় কাজে লাগবে। বুঝছো? ওকে, আমি কি কি বলছি আরেকবার মুখস্থ করে দিই। একটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উনি হচ্ছে পয়েট অফ নেচার, খালি নেচার নিয়ে লিখতো। এসটি কোলরিজ, উনি হচ্ছে সুপার ন্যাচারাল লেখা, মানে সব ভৌতিক লেখা লিখতো, এই জন্য কি ওটা বলা হয় পয়েট অফ সুপার ন্যাচারালিজম। পার্সিবি শেলিকে দুইটা পরিচয় বলছে, তাই না? একটা হচ্ছে রিভলিউশনারি পয়েট, আর একটা কি বলছিলাম, অপটিমিস্টিক পয়েট, আশাবাদী কবি। জন কিটসের তিনটা পরিচয় বলছিলাম, একটা বলছিলাম কি পয়েট অফ বিউটি, আর একটা কি বলছিলাম স্ক্যাপিস্ট, পালিয়ে যায়, আর একটা কি বলছিলাম প্যাসিমিস্ট, নৈরাশ্যবাদী কবি। লর্ড বাইরনকে কি বলছিলাম, উনি হচ্ছে রিবেল পয়েট। ঠিক আছে, সমাজের যে প্রচলিত রীতি এর বাইরে এসে লিখে ফেলছে। হ্যাঁ, উইলিয়াম ব্লেককে কি বলছিলাম, যে শিশুদের নিয়ে লেখে, এই জন্য বলা হয় এটা পয়েট অফ ইনোসেন্স। জেন অস্টিন কি একমাত্র মহিলা কবি যিনি কি ছিল, অ্যান্টি রোমান্টিক পয়েট বলা হয় যাকে, রোমান্টিকের যে ফিচার্স এগুলো সে বহন করে না। তারপরে লেক পয়েটস কাদের বলছি, লেক পয়েট বলছি এই দুজন আছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এসটি কোলরিজ, আর একটা ছিল নিউজিল্যান্ডের প্লেয়ার, তাই না, টিম সাউদি। নামটা হবে কি, টিম সাউদি না রবার্ট সাউদি? রবার্ট সাউদি। ঠিক আছে, এইগুলোর মধ্যে আমাদের পরীক্ষা ইনশাল্লাহ কিছু কোশ্চেন পাওয়া যেতে পারে। দেন এখন আমরা ঝটপট কি করব, এই যে যা যা বলছি ডাটাদের সম্পর্কে, এই 6জন ডাটা সম্পর্কে আমরা একটু তথ্যগুলো আবার একটু দেখি, যে তথ্যগুলো আমার মুখে যেগুলো বলছি ওর বাইরে যদি কিছু পাই সেটা তোমাদের স্ক্রিনশট করে রাখবা, কাজে লাগবে। পয়েন্ট অফ নেচার কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এই যে ছবি আছে, হ্যাঁ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। পয়েন্ট অফ নেচার, ওকে ফাইন, এটা আমাদের হয়ে গেছে বলা। পয়েন্ট অফ চাইল্ডহুড, এটা বোধহয় বলা হয় নাই। তা পয়েন্ট অফ চাইল্ডহুড কে? নেচার। চাইল্ডহুড কেন বলা হয় পয়েন্ট অফ চাইল্ডহুড? কারণ ওই ছোটবেলা মেমোরি উনি স্মরণ করে। যেমন ওনার একটা কবিতা আছে টিনটার্ন অ্যাবে। আমি যখন ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হই অনার্সে, তখন এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, যে ফার্স্ট কবিতাটা পড়লাম সেটা হচ্ছে এই টিনটার্ন অ্যাবে। ইংলিশ সাহিত্যে যখন ভর্তি হই আর কি, ভর্তি হওয়ার পরে তো কি হয় যে ফার্স্টে এইটা, তা আমি হচ্ছে যে ওই যে কি ডান পিঠে একটা মানুষ, সারাদিন খেলাধুলা করি, তো এই মানুষ যখন ইংলিশ সাহিত্য পড়ছি তখন এই কবিতা তো কেমন লাগে। কবিতার মধ্যে প্রথম কবিতা টিনটার্ন অ্যাবে। টিনটার্ন অ্যাবের কি ছিল, যে 5 বছর আগে একটা সে দৃশ্য দেখছে,
সেই 5 বছর পরে ওই দৃশ্যের মধ্যে টিনটার নেবে একটা ছোট গাছ, এই গাছের নিচে গেছে যেখানে কি লেক আছে, একটা লেকের পানি যাচ্ছে কিলবিল করে, সেই পানির পাশে সে দাঁড়িয়ে বলতেছে যে 5 বছর আগে এই পানির আগে আসছিলাম, আর 5 বছর পরে আবার এই পানির পরে আসলাম। এই 5 বছর আগে এবং পরের মধ্যে যে দৃষ্টিভঙ্গির পার্থক্য পার্থক্য ওই সময় সে পাহাড় দেখছে, ওই সময় সে পানির কিলবিলি শুনছে, কিন্তু 5 বছর আগে সে এই ফিলটা পায় নাই। 5 বছর পরে এসে সে যে ফিল পেলো, সেই ফিলটা 5 বছর আগে তার ছিল না। তখন সে এইটা নিয়ে নানা ধরনের কথা বলতেছে কবিতার মধ্যে। তো আমাকে প্রথমে এই জিনিসটা খুব স্ট্রাইক করে ফেললো যে এরকম যে এই কবিতা এরকম হয়। তো এই যে ব্যাপারটা মাথায় লেগে গেল, আমার ভালো লাগা শুরু হয়ে গেল, সাংঘাতিক ভালো লাগা। তো এইটা হচ্ছে যে খুবই মেমোরেবল টাইম, যে ওই সময়গুলো, যে এটার থেকে আমার একটা মানে এই কবিতার প্রতি একটা প্রেম বা একটা পড়াশোনার প্রতি একটা প্রেম, এটা শুরু হয়ে গেল ওখান থেকে। তো এই জন্য পয়েট অফ চাইল্ডহুড বলা হয়। স্পিকার অফ প্যান্থিজম, স্পিকার অফ প্যান্থিজম এটা আমি বলি নাই। প্যান্থিজম হচ্ছে সর্বেশ্বরবাদ। উনি কি করতো, যে উনি নেচারের প্রতি এতটাই সে ছিল, নেচারের প্রতি সে এতটাই মুগ্ধ ছিল, নেচারের প্রকৃতির প্রতি, সে এই প্রকৃতিকে কি বলতো, যে প্রকৃতিটাই হচ্ছে ঈশ্বর। মানে এটা বলে যে সর্বেশ্বরবাদ, মানে সবখানে সে ঈশ্বর খোঁজে। অর্থাৎ যে লেক পাচ্ছে, লেকের মধ্যে মনে মনে করতেছে এটাই ঈশ্বর। তারপর একটা গাছ পেলো, পাহাড় পেলো, এগুলো সবই মনে করে যে ওটাই বোধহয় ওটাই ঈশ্বর। ঈশ্বর আর কোথাও নাই, ঈশ্বর হচ্ছে ওই গাছই হচ্ছে ঈশ্বর, এটা সে মনে করতো। সাংঘাতিক ব্যাপার না? এমন একটা অবস্থা যে তার বোনের নাম হচ্ছে ডরোথি। তার বোনের নামটা আমি লিখে দেই, এগুলো সব কথাই কোনো বিফলে যাবে না, সব কথাই এটা কাজে লাগবে যদি ভালো করে শুনি আমরা। তার বোন হচ্ছে ডরোথি। ডরোথি ডরোথি তো এই তার বোন কি করলো, যে তার বোন আবার ভালোবাসতো এসটি কোলরিজকে, তার যে ওই যে কবি বন্ধু আছে না এসটি কোলরিজ, আফিম টাফিম খায়। তো এই ডরোথি সাথে সম্পর্ক ছিল এসটি কোলরিজের। তো কোলরিজের সম্পর্ক থাকলে, কোলরিজ তো আফিম খায়, তো আফিম খেলে যেটা হয় যে কখনো এইদিকে মন থাকে কখনো ওইদিকে মন থাকে। তো এই একটা পর্যায়ে সে কি করছে, ডরোথিকে সে ত্যাগ করে দিছে। ত্যাগ করে দিলে ডরোথি খুবই কষ্ট পেয়েছে, ডরোথি খুব কানাকাটি করতেছিল, ভাইয়ের কাছে বললো যে আমি কিভাবে বাঁচবো, আমি তো বাঁচবো না ওকে ছাড়া, বা হ্যান ত্যান এরকম কিছু। তো তখন এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একে সান্ত্বনা দিচ্ছে কিভাবে সে নেচারের প্রতি কতটা বিমুগ্ধ ছিল। ছোট বোনকে সাথে নিয়ে যে একটা গাছের কাছে নিয়ে গেছে। তো গাছের কাছে নিয়ে যায় বলছে যে তুমি একটা কাজ করো, এই গাছটাকে জড়িয়ে ধরো, গাছটাকে জড়িয়ে ধরে তুমি গাছের সাথে কথা বলো, গাছের সাথে চুপচাপ কথা বলো, দেখো তোমার অনেক শান্তি লাগবে। তখন উনি একটা লাইন বলে যে ডরোথি, আর নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। ঠিক আছে, মানে কি যে নেচার ওই হার্টকে কখনোই বিট্রে করে না যে নেচারকে ভালোবাসে। এই কথাটা কার? এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। কাকে বলছে? ডরোথিকে বলছে। তার মানে কি যে নেচারের প্রতি সে এতটাই সে পাগল, যে এইটা তার বোন গেছে তার কাছে একটা সান্ত্বনা নেওয়ার জন্য, তাকেও বলছে তুমি একটা গাছ ধরে থাকো, গাছ ধরে থাকলে তোমার সবকিছু ভালো হয়ে যাবে। তো এই জন্য একে বলা হয়তো সর্বেশ্বরবাদ। ঠিক আছে, গড প্রেজেন্টস ইন এভরিথিং, সবকিছুর মধ্যে আল্লাহ আছে। এখান থেকে আমরা নতুন কিছু তথ্য পেলাম, আরো কিছু পাই কিনা দেখে, এগুলো সবই পরীক্ষার জন্য কাজে লাগবে। ওনার বিখ্যাত বিখ্যাত যেগুলো কর্ম আছে তার মধ্যে থেকে বাছাই করে দিচ্ছি যেগুলো কোনগুলো পরীক্ষায় লাগবে তোমার। সেটা হচ্ছে 1 নম্বর টিনটার ন্যাবে, যেটা বললাম এটা পরীক্ষা আসতে পারে, টিনটার ন্যাবে কে লিখছে, এগুলো কিন্তু পারতে হবে। তারপরে দ্য ডেফোডিলস, ডেফোডিলস কিন্তু লিখছে কি বলে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কিন্তু রবার্ট হ্যারিকেও লিখছে ডেফোডিলস। ঠিক আছে, রবার্ট হ্যারিক কি লিখছে? রবার্ট হ্যারিক লিখছে টু ডেফোডিল। দ্য ডেফোডিলস লিখছে কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আর টু ডেফোডিল কে লিখছে? টু ডেফোডিল লিখছে রবার্ট হ্যারিক। ওই যে রবার্ট হ্যারিকের নামটা ব্র্যাকেট দেওয়া আছে। তারপর হচ্ছে দ্য প্রেলিউড, ঠিক আছে, অ্যান্ড অটোবায়োগ্রাফিক্যাল বুক অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এটা হচ্ছে মানে তার যে আত্মজীবনী, সে আত্মজীবনী নিয়ে সে লিখছে যে দ্য প্রেলিউড। সলিটারি রিভার তো আমরা সবাই জানি, ওই যে সলিটারি রিভারের যে গান অনেকে ইন্টারমিডিয়েট পড়ছে বোধ হয় সেইটা। আর দ্য এক্সকারশন, এই কটা কবিতা তার ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে, মনে রাখতে হবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টিনটা নেবে, ড্যাফোডিল পরীক্ষা আসে, তারপরে প্রিলিউডও আসে, সলিটারি রিভার খুব আসে। এটা বেশি ইম্পর্টেন্ট, সলিটারি রিভার বেশি ইম্পর্টেন্ট, টিনটা নেবে বেশি, এই দুটো খুব ইম্পর্টেন্ট। এগুলো মনে রাখতে হবে তার লেখাগুলো, এগুলো তার হচ্ছে সাহিত্যকর্ম। আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, এটা লাগবে না, তারপর ওটা জাস্ট মনে রাখার জন্য। এইখানে একটু সতর্কতা থাকতে হবে, এই জায়গাটা একটু খেয়াল করি আমরা। ড্যাফোডিল নিয়ে কিন্তু অনেক সময় ঝামেলা হয়ে যায়। ড্যাফোডিল একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নামও আছে। ঝামেলা কোনটা হয়,
এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ড্যাফোডিল ইনি লিখছে কোনটা? উনি লিখছে দা ড্যাফোডিল, এই যে THE দাটা দেওয়া আছে। রবার্ট হ্যারিক উনি লিখছে টু ড্যাফোডিল, যে টু দেওয়া। আবার টেড হাজ লিখছে কি শুধু ড্যাফোডিলস, টুও নাই দিও নাই। এটা কিন্তু একটা প্যাচ লেগে যায় পরীক্ষায়, যদি পরীক্ষা আসে। এগুলো সবই কবিতা, তিনটাই কবিতা। পরীক্ষা আসলে কেমন মনে রাখবো? এটা স্ক্রিনশট করে রেখে দাও, মাঝে মাঝে দেখতে হবে। হ্যাঁ, তাহলে ড্যাফোডিল তিনজন লিখছে, একটা হচ্ছে দা ড্যাফোডিল, টু ড্যাফোডিল, শুধু ড্যাফোডিলস। তোমার কাজ হচ্ছে কমেন্টে একটু লেখা, এই তিনটা আমি যেটা লিখলাম একটু লিখে ফেলে মনে থাকবে এটা। হ্যাঁ, দা ড্যাফোডিল সমান সমান অমুক, টু ড্যাফোডিল সমান সমান রবার্ট হ্যারিক বা অমুক, ড্যাফোডিলস টেড হাজ। কোটেশনগুলো আছে এগুলো পড়তে হবে। কোটেশনগুলো কি? বিভিন্ন উক্তি বা এই যে কবিতার যে লাইনগুলো আছে সেগুলো পড়তে হবে। এই যে বোন দরদিকে যে আমি একটু বললাম, এই যে লাইনটা, এটা পরীক্ষা আসে। নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভস হার। ঠিক আছে, তবে এটা কাকে বলছে? তার ছোট বোনকে বলছে। তারপরে যে এই যে দ্য ড্যাফোডিল কবিতা লিখছে, 10,000 saw I at a glance tossing their heads। এটা কোথাকার? ড্যাফোডিলসের। চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, এটা পরীক্ষা আসে। কে লিখছে এটা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, কে লিখছে এটা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। লেট নেচার বি ইয়োর টিচার, নেচার নিয়ে কথা থাকলেই বুঝতে হবে এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থই লিখছে। এখন আসি আমরা এসটি কোলরিজের দুটো পরিচয়, সুপারন্যাচারালিজম আমরা আগেই জানি, আর এটা কি আফিম ইটার, এই দুটো আমি বলছি। আফিম খায় যে সেটা বলছি, উনি যে সুপারন্যাচারাল পয় সেটাও বলছি। ঠিক আছে, এগুলো পরীক্ষা আসে যে আফিম ইটার কে ছিল, তাহলে ছিল এটা এসটি কোলরিজ। এসটির পুরো নাম কি? স্যামুয়েল টেইলর কোলরিজ। ওনার বিখ্যাত কার্য কি ওয়ার্কসগুলো কি? দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার, আর এটা কি বায়োগ্রাফি লিটারেরি। আরও আছে কিন্তু, কুবলা খান আছে, আরও আছে, বাট এই দুটো পরীক্ষা বেশি আসে। হ্যাঁ, একটা হচ্ছে দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার আর বায়োগ্রাফি লিটারেরিয়া। এই বায়োগ্রাফি লিটারেরিয়া কথা মনে রাখতে হবে যে এটা একটা সাহিত্য সমালোচনামূলক একটা গ্রন্থ, এটা কিন্তু কবিতা না, সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ। পরীক্ষা আসবে যে এসটি কোলরিজের সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ কোনটি, তখন পরীক্ষা উত্তর করতে হবে যে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। ঠিক আছে, এখন এই যে রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনারের মধ্যে কি আছে এটা যদি বলি, এটা দিয়ে একটা ক্লাস হয়ে যাবে। মানে এত বড় এত সুন্দর একটা স্টোরি আছে এখানে, একটা গল্পের মধ্যে। ঠিক আছে, এত সুন্দর স্টোরি আছে যেটা বলতে গেলে এখানে আমার মানে ক্লাস শেষ। ওনার কিছু উক্তি আছে যেগুলো পরীক্ষা আসে। ওয়াটার এভরিওয়্যার নর এ ড্রপ টু ড্রিঙ্ক। দেখো এইটা এবং এইটা, এগুলো পরীক্ষায় কতবার যে আসছে, এই তিনটাই একই কবিতা থেকে, সেম কবিতা থেকে আসছে। সেটা হচ্ছে দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার। তিনটা আসছে কোথা থেকে? দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার। এখানে একটু একটু স্টোরি মনে রাখতে হবে, তাহলে হবে কি কবিতাগুলো মনে থাকবে। যেমন ওয়াটার এভরিওয়্যার, এই যে কথা বলছে, এই সব কিছু হচ্ছে কি যে এই যে এইটা তিনটাই ওই অ্যানসিয়েন্ট ম্যারিনারের যে গল্পটা আছে, একটু যদি শোনো তোমরা তাহলে এটা তোমার মাথায় মনে থাকবে বেশি দিন। আমি জাস্ট 1 মিনিট 2 মিনিটে একটু হিন্টস দেওয়ার চেষ্টা করি। ওই অ্যানসিয়েন্ট ম্যারিনার এটা গল্পটা বোধহয় আমরা কি জানি যে একটা ম্যারিনার ছিল জাহাজের মধ্যে। সেই ম্যারিনার কি করে যে একটা ওদের জাহাজের মধ্যে বিভিন্ন পাখি আসে, সমুদ্রে যে পাখিগুলো থাকে। তো অ্যালবাট্রাস একটা পাখি ছিল, পাখিটাকে গুলি করে মারে নাবিক, একজন ম্যারিনার মারে। এই গুলি করে মারার কারণে ওই পাখিটা পড়ে মারা যায়। এবং ওরা তো ওই সময় অনেক কিছু বিশ্বাস করতো, আধ্যাত্মিক কিছু বিশ্বাস করতো, তো ওরা ধরে নেয় যে এই পাখিটাকে মেরে ফেললো, এইটা নিয়ে আমাদের একটা ক্ষতিকারক কিছু ঘটবে। এবং একটা পর্যায়ে কি হয় যে এই জাহাজটা মাঝখানে যায়, মানে সমুদ্রের মাঝখানে যায়, যাওয়ার পরে কোনো বাতাস থাকে না। তখন তার এমন ছিল না যে মেশিন চলতো না, তখন ওই যে পালে চলতো, পাল দিলে সেই পালের বাতাসে চলতো। তো এটা যে বাতাস টোটালি বন্ধ হয়ে যায়, বাতাস 1 দিন নাই, 2 দিন নাই, 3 দিন নাই, এই বাতাস নাই, জাহাজ আর যেতে পারে না, জাহাজ আটকা পড়ে গেছে। তো নাবিক যারা সবাই ছিল সবাই বললো যে না, এই নাবিকের কারণে আমাদের সবার সমস্যা হইলো। আস্তে আস্তে এটা ভৌতিক ব্যবসার বহু কিছু ঘটে, মানে এখানে অনেক কিছু ঘটে। তো আমি শুধু এটাই বলি যে এক এক করে সব নাবিক মারা যায়, এক্সেপ্ট ওই নাবিকটা যিনি এই পাখিটাকে মারছিল, উনি বাদে সবাই মারা যায়। তো ওই বেচারা একা বেঁচে থাকে। তো একটা পর্যায়ে তার গলা শুকিয়ে শেষ হয়ে যায়, পানি খাওয়ার কোনো পানি নাই, সে বাঁচবে কি হবে, খুব কঠিন, অজ্ঞান হয়ে গেছে সে তার সেন্স নাই। সে তো ওই যে
মানে জাহাজের এক পারে যে সে পড়ে গেছে, তার আর কোনো হুঁশ নাই। হুঁশ ফেরে, যখন হুঁশটা ফেরে পানির দিকে তাকায়, নিচে সমুদ্রের দিকে তাকায়, তাকিয়ে দেখে যে নিচের মধ্যে ছোট ছোট সাপ কিলবিল করতেছে, অনেকগুলো সাপ, স্নেক, ওয়াটার স্নেক বলে। তো এই সাপগুলো দেখে সে এত খুশি হয়, বলে যে বাহ কি সুন্দর সাপ, এত সুন্দর সাপ, এত সুন্দর হতে পারে, স্নেক গুলো কি সুন্দর, কত মায়াবী স্নেক গুলো। এই যে সাপের প্রতি তার যে একটা ফিলিং চলে আসে, ঠিক আছে, যে একটা মায়ার যে একটা ফিলিং চলে আসে, এটার জন্য আল্লাহ তাকে মাফ করে দেয়, তার সমস্ত গুনাহ মাফ করে দিল। ওই যে আলবার্ট্রাস যে মেরে ফেলছিল, আলবার্টাস মারার কারণে অন্য নাবিকরা তাকে দোষ দিয়ে ওই আলবার্টাসটা মরা যে আলবার্টাস সেটার গলা ঝুলিয়ে দেয়, মানে দড়িতে বেঁধে তার গলা ঝুলিয়ে দেয়, যে তোমার জন্যই এই এই আমরা বিপদে পড়লাম। তখন এই আলবার্টাসটা গলা থেকে একাই পানিতে পড়ে যায়। পানিতে পড়ে যাওয়া মানে হচ্ছে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, সে তখন মুক্ত। সেই যে সিনারিটা, সেখানে এই কথাগুলো আছে, সেখানে যে ছিল সে, প্রথমটা লাইনটা হচ্ছে ওয়াটার, ওয়াটার এভরিহোয়ার, মানে সে ছাড়া আর কেউ বেঁচে নেই, সে একা আছে, সে যেদিকে তাকাচ্ছে শুধু পানি আর পানি, পানি আর পানি। তো এই জন্য তখন বলে যে ওয়াটার, ওয়াটার এভরিহোয়ার, নর এ ড্রপ টু ড্রিঙ্ক, এক ফোঁটা পানি নেই যেটা পান করা যায়। তার মানে এটা আসছে রাইম অফ দ্য সিমিনের ওই লাইন থেকে। দুই নাম্বারটাও ঠিক একই রকম, অ্যালোন, অ্যালোন, অল অ্যালোন, মানে ওইখানে সব নাবিক মারা গেছে, সে ছাড়া আর কেউ নাই, চারপাশে শুধু একা, একেবারে ধুধু একা, ঠিক আছে, এটা বলছে। তার মানে এটাও কি রাইম অফ দ্য সিমিনার। আর এই যে লাস্ট লাইনটা যেটা আছে, এটা পরীক্ষা খুব আসে, হি প্রেজ বেস্ট হু লাভস বেস্ট, ঠিক আছে। এইটা কি হলো, যখনই তার ওই যে সাপগুলো, ছোট ছোট স্নেকগুলোর প্রতি তার ভালোবাসা চলে আসলো, এদের প্রতি যখন তার মায়া হলো, তার যে অভিশপ্ত যে গলার মধ্যে যেটা ছেলে পড়ে গেল, এবং কিছুক্ষণের মধ্যেই বাতাস আসা শুরু হলো, বাতাস আসা শুরু হলে এই পালের মধ্যে বাতাস লাগা শুরু হলো, তখন জাহাজ আবার চলা শুরু করে দিল। চলতে চলতে জাহাজটা একসময় কি হয় যে মানে সমুদ্রের কিনারে চলে গেল। এই যে বেঁচে গেল, সে বেঁচে গেল কিসের জন্য, ওই যে মানে অসহায় যে প্রাণীগুলো ছিল, সেই প্রাণীগুলোর প্রতি তার যে একটা ভালোবাসা তৈরি হলো, অর্থাৎ দুর্বলের প্রতি, অসহায়ের প্রতি যদি কারো ভালোবাসা তৈরি হয়, তাহলে আল্লাহ যে তাকে যে মাফ করে দেয়, এবং আল্লাহ যে তাকে আলাদা করে দেখে, এবং তাকে যে সবকিছু থেকে তাকে যে মানে কি বলে সব ভালো ভালো জিনিসগুলো তাকে দেয়, তার একটা এক্সাম্পল হচ্ছে ওইটা। এই তখন এই কথাটা আসে, হি প্রেজ বেস্ট হু লাভস বেস্ট বোথ গ্রেট অ্যান্ড স্মল। পরের লাইনটা কি আছে, পরেরটা এরকম আছে, বোথ গ্রেট অ্যান্ড স্মল, ঠিক আছে, সেটাই বেস্ট বলছে, হি প্রেজ বেস্ট, ওই ওই প্রার্থনা হচ্ছে বেস্ট প্রার্থনা, যে প্রার্থনাটা কি হচ্ছে যে কোনো বড় ছোট এটা মেনটেন করে না, অসহায় নাকি সে শক্তিশালী এটা মেনটেন করে না, সেই প্রেজটা হচ্ছে বেস্ট, যে অসহায়ের প্রতি তার ভালোবাসাটা বেশি থাকে, ঠিক আছে, সেটা বলছে। তখন আল্লাহ সেখানে তাকে ভালোবাসা দেয়। এটা কোথা থেকে আসছে, রাইমন্ড দাসিমেন। এরকম করে স্টোরি যদি একটু একটু মনে রাখা যায়, তাহলে কিন্তু লাইনগুলো মনে থাকবে। শেলির কথা কি বলবো, শেলি আমি বলছি অলরেডি, রেভলিউশনারি পয়েন্ট, পয়েন্ট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন, এটাও বলছি যে অপটিমিস্টিক পয়েন্ট, পয়েন্ট অফ টু এ স্কাইলার্ক অ্যান্ড দ্য উইন্ডস, অর্থাৎ তাকে যে তার একটা কবিতা আছে, বিখ্যাত কবিতা টু এ স্কাইলার্ক, ঠিক আছে, আরেকটা আছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, এই জন্য তাকে এই কবি বলা হয়, স্কাইলার্কের কবি বা ওড টু দ্য ওয়েস্ট উইন্ডের কবি বলা হয়। ওনার বিখ্যাত যে লেখা আছে তার মধ্যে কি কি আছে দেখো, এগুলো পরীক্ষা আসবে কিন্তু। একটা হচ্ছে কি ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, পরীক্ষা আসে যে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড কে লিখছে, তখন হবে পার্সি বেশি শেলি। ওড টু এ স্কাইলার্ক, এটাকে শেলি, এটা মনে রাখতে হবে, এই দুটো খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। আর কি অ্যালেস্টার অর দ্য স্পিরিট অফ সলিটিউড, এটি একটি ব্লাঙ্ক ভার্স পোয়েম। এমনিতে পরীক্ষা আসতে পারে যে পার্সি শেলির ব্লাঙ্ক ভার্স কবিতা কোনটা, ব্লাঙ্ক ভার্স কবিতা কোনটা, তখন লিখতে হবে যে অ্যালাস্টার অর দ্য স্পিরিট অফ সলিটিউড, ঠিক আছে। আরেকটা আরেকটা আছে না, রিভোল্ট অফ ইসলাম, রিভোল্ট অফ ইসলাম, ইসলাম কে লিখছে, রিভোল্ট অফ ইসলাম লিখছে এই পার্সি শেলি। অ্যাডোনিয়াস, অ্যাডোনিয়াস কে লিখছে, পার্সি শেলি। কিনে লিখছে, জন কিটস যখন মারা যায়, জন কিটস তো শেলির আগে মারা যায়, জন কিটস ছিল ওই যেহেতু একসাথে লিখছে, সেও তার বন্ধু ছিল, জন কিটসের মৃত্যু শোকে অ্যাডোনিয়াস লেখে, কে লেখে, পার্সি শেলি। এগুলো এইভাবে মনে রাখতে হবে, মনে রাখলে এগুলা পরীক্ষায় যেভাবেই প্রশ্ন করুক, প্রশ্ন যতই ঘুরিয়ে দিক, এগুলো যদি এভাবে মনে রাখা যায় তাহলে এটা আর মিস হবে না, প্রশ্ন তো থাকবেই এগুলো থেকে। আর এখানে আমরা কি পাচ্ছি, এপিপসিডন
এটা কি, যে পার্সি শেলি তার ইতালিয়ান বান্ধবী এমিলিয়া ভিভানিকে উদ্দেশ্য করে এই কবিতাটি লেখেন। ভয়ঙ্কর নাম, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর ট্রিম্ফ অফ লাইফ আনফিনিশড ওয়ার্ক, এই যে এইটা যেটা আছে ট্রিম্ফ অফ লাইফ, জীবনের যে জয়, এইটা উনি শেষ করতে পারে নাই, অসমাপ্ত আত্মজীবনীর মতো, ঠিক আছে, এইটা অসমাপ্ত রয়ে গেছে। ট্রিম্ফ অফ লাইফ, জীবনের যে জয়, এটা লিখতে ধরছিল, শেষ করতে পারে নাই। তার মানে যদি আসে যে হুইচ ওয়ান ইজ দ্য সোয়ান সং অফ পার্সি শেলি, শেষ কর্ম কোনটি, সেটা হচ্ছে ট্রাম্প অফ লাইফ। আর অজিমেন্টাস একটা বিখ্যাত কবিতা, এটা লিখছে কে, পার্সি শেলির একটা বিখ্যাত কবিতা। এই যে রিভল্ট অফ ইসলাম, এটা কি লিখছে, এটাও লিখছে পার্সি শেলি। এটা লিখছে কখন, এটা লিখছে ওই যে যখন ফ্রেঞ্চ রিভলিউশন শেষ হয়ে যায়, ঠিক আছে, ওই যে রেস ছিল, তাই ওই রেসের কথা ভেবে সেটা লিখছে রিভল্ট অফ ইসলাম। তার কোটেশনগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা খুবই আসে কোটেশনগুলো। সেটা হচ্ছে যে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এটা আসছে, এটা কই থেকে আসছে, এটা ওড টু দ্য ওয়েস্টার্ন। এগুলো সবার কাছে বই যদি থাকে, বইটা দেখবা, বইতে পড়ে নিও। এখন জাস্ট এটা শুনলে কি হবে, পড়াটা তোমার মনে থাকবে, আর বই থেকে অবশ্যই পড়বা, বাট এই কথাগুলো যখন বইয়ে পড়বা তখন তোমার এটা আরো বেশি ভালো করে মনে পড়বে। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, যদি উইন্টার আসে তাহলে স্প্রিং কি বেশি দূরে আছে আসার, অর্থাৎ যদি তোমার দুঃখ ভর করে ফেলে, দুঃখে তুমি শেষ, নীল হয়ে গেছো, বাট এই দুঃখ কি সারা জীবনই থাকবে না, দুঃখ শেষ, এই শেষ হয় বলে দুঃখর ঠিক পরেই আছে আবার সুখ, এরকমই নিয়ম, সেটাই সে বলছে। আর এই যে কবিতাটা বলছে যে আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট, মারাত্মক লাইন, মানে আওয়ার সুইটেস্ট সংস আর দোজ, এটা হচ্ছে টু স্কাইলার থেরিসে, স্কাইলার কবিতা যেটা আছে না সেখানে নেওয়া, যে আমাদের ওই ওই গানগুলোই সবচেয়ে বেশি মিষ্টি লাগে, ভালো লাগে। কোন গানগুলো ভালো লাগে, আমরা যখন কষ্টে থাকি তখন কোন গান শুনি, স্যাড সং শুনি। স্যাড সং শুনি কেন, যে ওই গানগুলো তখন আমাদের কাছে বেশি ভালো লাগে। যত কষ্টে থাকবা তত স্যাড সংটা তত ভালো লাগবে, মিষ্টি লাগবে, ঠিক আছে, সেটাই বলছে যে আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট, ঠিক আছে, টু স্কেলার কবিতার মধ্যে। পয়েন্টস আর আনএকনোলেজ, এগুলো যদি ব্যাখ্যা করে বলতে যাই তাহলে মেলা হবে। এগুলা লিফট মি অ্যাজ এ ওয়েভ, এ লিফ, ওয়েভ, এ লিফ, এ ক্লাউড, এগুলো পরীক্ষা আসে। লিফট মি অ্যাজ এ ওয়েভ, a cloud, I fall upon the thorns of life, I bleed, এই লাইনটা পরের লাইনগুলো, এগুলো এগুলো পরীক্ষা আসে। তো এগুলো পড়ার দায়িত্বটা কার থাকলো, নিজে নিজেই পড়বে এগুলো বাসার মধ্যে। হ্যাঁ, জন কিটসের সম্পর্কে বলে দেয়, সেটা হচ্ছে যে পয়েট অফ বিউটি, তো আমরা আগেই বলছি, পয়েট অফ সেন্সুয়াসনেস, হ্যাঁ, সেন্স নিয়ে সে লিখতো। দ্য ইয়াংগেস্ট পয়েট, সবচেয়ে কম বয়সী কবি ছিল। আর ফিজিশিয়ান, কিটস কি ছিল, একই সাথে যক্ষা রোগী ছিল যেমন, আবার সে নিজেই আবার ডাক্তারও ছিল, ফিজিশিয়ানও ছিল। এই তথ্যগুলো মনে রাখবো, এর বাইরে তো আমি আগেই বলছি, সেগুলো তো মনে রাখবোই। কিটসের বিখ্যাত কবিতাগুলোর মধ্যে হচ্ছে ওড অন এ গ্রিসিয়ান আর্ন, ওড টু নাইটিঙ্গেল, তারপরে ওড টু অটাম, ওড অন মেলানকলি, এটা অন হবে, ওড অন মেলানকলি, ওড অন, তারপরে দুইবার হয়েছে এটা অ্যান্ডিমন। এই কবিতাগুলো তার বিখ্যাত, এর মধ্যে থেকে এগুলো সবই ইম্পর্টেন্ট। এই যে ওড টু নাইটিঙ্গেল, এটা বেশি পরীক্ষা আসে, নাইটিঙ্গেলটা পরীক্ষা আসে, অটাম পরীক্ষা আসে, আর গ্রিসিয়ান আর্ন পরীক্ষা আসে, এগুলো পরীক্ষা আসে যে এগুলো কে লিখছে, কবিতাগুলো কার রচনা। আর ওনার বিখ্যাত উক্তি বহু আছে, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, এই যে বিউটি যদি কিছু থাকলে বুঝতে হবে কিডস লিখছে। হার্ড মেলোডিজ আর সুইট বাট দোজ আনহার্ড আর সুইটার, যেগুলো আমরা শুনি সেগুলো তো মিষ্টি লাগে, আর যেগুলো শুনি না সেগুলো তো ভয়ানক মিষ্টি লাগে। অর্থাৎ যেটা দেখা যায় বা যেটা পাওয়া যায়, এই কথা মানে কি, যেটা পাওয়া যায় সেটা খুবই ভালো, ভালো কিছু পাইলে কি ভালো, আর যেটা ভালোটা পাই নেই সেটা যদি খারাপও হয় ওইটা আরো ভালো মনে হয়, সেটা বলছে। এ থিং অফ বিউটি জয় ফর এভার, মাই হার্ট এক্স অ্যান্ড এ ড্রাউজি নামনেস পেইনস, এগুলো সবই কবিতায় পরীক্ষা, এই লাইনগুলো পরীক্ষা আসে, তোমরা নিজেরা বাসায় পড়ে নেবা। আমি শুধু লাইনগুলো দেখিয়ে দিচ্ছি, নইলে শেষ করা যাবে না। লর্ড বায়রন, বায়রনের বিখ্যাত হচ্ছে ডন জুয়ান, তারপরে চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমস, এইটা উনি জর্জ গর্ডনের সাথে লিখছেন যৌথভাবে। ওনার আরেকটা নাম কি, লর্ড গর্ডন জর্জ বায়রন, এই ওনার নামের সাথে মিল দেখে উনি নামটা ঠিক করে ফেলছেন। প্লেজার ইজ এ সিন অ্যান্ড সামটাইমস সিন ইজ প্লেজার, কার লেখা, বায়রনের, ঠিক আছে। তার মানে ওই যে ওই টাইপের লেখাগুলো লিখছে বলে উনি রিবেল পয়েট। উইলিয়াম ব্লেক,
পয়েট অ্যান্ড পেইন্টার ওনাকে বলা হয়। মানে কি বলা হয়, ওনাকে বলা হয় সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপিরিয়েন্স, দ্য ম্যারেজ অফ হেভেন। ওনার লেখা যেগুলো আছে, ওনার লেখাগুলোর মধ্যে সাহিত্যকর্মের মধ্যে একটা হচ্ছে songs of innocence and songs of experience, the marriage of heaven and hell, a vision of the last judgment, the lamb। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট তা না, পরীক্ষায় যে খুব একটা আসবে তা না। এটা আসে পরীক্ষায় যে songs of innocence and songs of experience কে লিখছে, এটা আসে, বাকিগুলো তেমন একটা আসে না। a fool sees not the same tree as a wise man sees। কত সুন্দর কথা। এই ফুল, একটা গাছ, একটা বোকা যেভাবে দেখে, বোকার চোখে একটা গাছ যেমন, একজন জ্ঞানীর চোখে সেই গাছটা এরকম না, গাছটা ভিন্ন। একই জিনিস, একই জিনিস দুইজন দুইভাবে দেখে। কে লিখছে এটা? উইলিয়াম ব্লেক। জেন অস্টিন সম্পর্কে একটু জানি। উনি কি ফিমেল নভেলিস্ট, তাই না? নভেলিস্ট। ওনাকে বলে অ্যান্টি রোমান্টিক পয়েন্ট। কেন? যে রোমান্টিক যুগের যেগুলো কাজ ছিল ওনারটার সাথে মেলে না, এই জন্য ওনাকে বলা হয় অ্যান্টি রোমান্টিক। ওনার বিখ্যাত গ্রন্থ হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, আরও আছে। এমা নামে একটা ছোট পরীক্ষা আসে। লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, তারপর হচ্ছে এমা, এই যেটা পরীক্ষা আসে। ম্যানসফিল্ড পার্ক, এগুলো সবই পরীক্ষা আসে। অর্থাৎ এই যে 6টা কথা বললাম, 6টাই পরীক্ষা আসে। প্রাইড অ্যান্ড প্রেজুডিস আসে, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি আসে, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ আসে, এমা আসে, ম্যানসফিল্ড পার্ক আসে। এগুলো সবই পড়তে হবে, এগুলো স্ক্রিনশট করে রাখে দাও। একটা ছোট্ট বিজ্ঞাপন এই ফাঁকে ঢুকে যাচ্ছে, একটা বিজ্ঞাপন দিয়ে দেই ইফ ইউ মাইন্ড। সেটা হচ্ছে এই যে যারা পেইড কোর্সের জন্য, যারা আমরা একটু আগে যেটা বললাম যে আমাদের 2 শ্রেণীর যেটা হয়, একটা হচ্ছে যারা নন পেইড, তাদের জন্য ফ্রি অফ কস্ট আমাদের কিছু সার্ভিস থাকে যেটা চলছে 16 তারিখ পর্যন্ত চলবে। আর যারা একেবারে সব কিছু গুছিয়ে তার কাছে পেতে চাও, সব পেতে চাও, একদম সব, একটা কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু সেখানে গোছানো থাকবে, লেকচার শিট সহ, বাড়িতে সবগুলো ক্লাস সহ, বাড়ির পড়া দিবে, বাড়ির পড়া দিয়ে সেই পড়ার পরীক্ষা নিবে, কতটুকু পড়তে হবে, কি পড়তে হবে, কোন বই পড়তে হবে, কোথায় কোথায় দাগাইতে হবে, এভরিথিং পেইড কোর্সের মধ্যে থাকে। ঠিক আছে? যেমন এই কোর্সটা দেখো, এটা হচ্ছে 100 ডেজ একটা লাইভ ব্যাচ। এটা কি খুব সারা পড়ে গেছে এটা ভর্তির, এটা অনেক ভর্তি হচ্ছে এটার মধ্যে। যে 47-এর জন্য, অর্থাৎ 47তমের জন্য তোমার সময় আছে 150 দিন। 150 দিন থেকে আমরা 100 দিনকে বেছে নিছি। 150 দিনের মধ্যে 100 দিনের এই ব্যাচটা করা। 100 দিনের ব্যাচটা করার কারণ হচ্ছে যে এইখানে 10,000 প্রশ্নের একটা পরীক্ষা আছে, 10,000 প্রশ্নের পরীক্ষা। অর্থাৎ এই ব্যাচে ভর্তি হলে 10,000 প্রশ্নের পরীক্ষা দেওয়া যাবে। এই ব্যাচের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে 70টা মেগা লাইভ ক্লাস। যে লাইভ ক্লাসগুলো শুধু ক্লাস না, এগুলো হচ্ছে সাজেশনমূলক ক্লাস। এই যে শেষের 100 দিন আমরা কিভাবে পড়াশোনা করব, ঠিক আছে, এগুলো একবারে সাজেশন দিয়ে দিয়ে ক্লাসগুলো নিবে, যে স্যাররা ক্লাস নিবে সেভাবে ক্লাসগুলো নিবে। এটা একটা বড় সাইট। আবার 37টা বাড়ির অ্যাসাইনমেন্ট আছে, 37টা, মানে 37টা বাড়ির পড়া, ওইটা একবারে রুটিন করে দেওয়া আছে। আমরা এটা এটা আগে থেকে করে সাজিয়ে ফেলছি। 37টা বাড়ি পড়ার মধ্যে কি থাকবে, 4টা করে বিষয় দেওয়া আছে সেখানে বাড়ি পড়ার মধ্যে। এই 37টাই পরীক্ষা হবে, 100 নম্বর করে পরীক্ষা হবে 37টাই, লাইভ পরীক্ষা, সবগুলো লাইভ পরীক্ষা। তাহলে এগুলো খুব ভালো কাজ দিবে যে আমি আজকে কি পড়বো, কালকে কি পড়বো, পরশু কি পড়বো, সব এখানে গোছানো আছে। অর্থাৎ এই 37টা পড়া এমনভাবে করা আছে, ওই 37টা পড়লে, 37টা পড়া যদি বাড়িতে আমি পড়ি, তাহলে পুরো সিলেবাসটাই আমার মোটামুটি কাভার হয়ে যাবে। টার্গেটটা কি? টার্গেট হচ্ছে 130 যেন আমরা ক্যারি করতে পারি, 130 জন তুলতে পারি, ওইভাবে বাড়ি পড়াগুলো দেওয়া আছে। বাড়িতে জাস্ট যদি আমরা 10 ঘন্টা 12 ঘন্টা করে পড়াশোনা করতে পারি, আর এই যে আমরা এই কোর্সের মধ্যে বাড়িতে যে পড়াগুলো দিব, সেই পড়াগুলো যদি মেনটেন করতে পারি, তাহলে আমার মনে হয় যে যে সময়টুকু আছে, এই লাস্টের যে 5 মাস সময়টা হাতে আছে, ইনশাল্লাহ এই 5 মাসের মধ্যে থেকে ভালো কিছু করা সম্ভব হবে, প্রিপারেশনটা ভালো হবে। এমনি এমনি বসে থাকার থেকে, মানে কি পড়বো কি পড়বো না এরকম যদি হতাশা লাগে, গোছানো না থাকে, তাহলে এখান থেকে থাকলে ভালোটা চাপে থাকা যাবে, প্লাস নিয়মিত পরীক্ষা দিয়ে নিজেকে আপডেট করা যাবে। তো এইটার 5 তারিখে ওরিয়েন্টেশন ব্যাচ, ওরিয়েন্টেশন ক্লাস, এই যে 5 তারিখে, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে 5 তারিখে, 5 তারিখের মধ্যে ভর্তি হতে হবে। আর এটার ভর্তি নিয়ে এই যে নাম্বারটা দেয়া আছে, এই নাম্বারটা স্ক্রিনশট করে রাখো। আর কমেন্টে দেখো, কমেন্টে এই ব্যাচটার লিঙ্ক দেয়া আছে, ব্যাচের লিঙ্ক দেয়া আছে এই ব্যাচের কমেন্টে। ওইখানে ঢুকলেই এই ব্যাচে কিভাবে ক্লাসগুলো করা যাবে, ভর্তি সব দেওয়া আছে ওখানে। ঠিক আছে? ওখানে ক্লাসগুলো করে নিও। ভর্তি হওয়ার পরে, এটা পেইড ব্যাচের জন্য শুধু, আর নন পেইড যারা পেইড ব্যাচে ভর্তি হতে পারবে না তাদের জন্য আমরা ফ্রি ক্লাস রাখছি 16 তারিখ পর্যন্ত। ফ্রি ক্লাসগুলো করো, যেমন আজকে ক্লাসগুলো হচ্ছে,
কেমন ক্লাস হচ্ছে আমি জানি না, তোমরা এইভাবে ক্লাসগুলো 16 তারিখ পর্যন্ত পাবা। ঠিক আছে, এই ব্যাচটা এটা এখানে ফোন করে তোমরা ভর্তির ব্যাপারে জানতে পারবা, যে বিস্তারিত বিষয় কি কি তোমার জানা দরকার সব জানতে পারবে। আর একটা বিশাল ছাড় আছে এই ব্যাচের মধ্যে, এই ব্যাচটা একটা বিশাল ছাড় আছে, যে ছাড়টা আসলে আমি ওই দিন একটা সেমিনার ছিল বা না কি জিনিস ছিল, লাইভটা ছিল, ওইখানে আমাদের এবারের যে বিজয় দিবস, এটা হচ্ছে 53তম। এই জন্য আমরা এই ব্যাচটার জন্য 53% ছাড় দেওয়া আছে, বাংলা ইংরেজি মিক্সড হয়ে গেছে। হ্যাঁ, 53% ছাড়, এটা একটা বিশাল ছাড়। শুধু যারা এই ব্যাচে ভর্তি হবে তারা এটা পাবে, যে 53% ছাড়। 53তম আমাদের স্বাধীনতা বিজয় দিবস উপলক্ষে এইটা আমাদের 53% ছাড়টা চলবে। 5 তারিখের মধ্যে ভর্তি হতে হবে। তাহলে ভর্তি সব লিঙ্ক দেওয়া আছে। আমার এটা বিজ্ঞাপন শেষ। তো আমার মনে হয় যে বাসায় যদি পড়তে যদি কারো সমস্যা হয়, একা পড়তে না পারো, তাহলে অবশ্যই এই ব্যাচটাতে নিজে এনরোল করে নাও। অফকোর্স তোমার এটা কাজে লাগবে, তোমার বেশ কাজে লাগবে। এবং শেষ সময়ে তোমার এই যে হতাশা হাপিদেশ থাকা, যে এটা কি পড়বো না পড়বো, পরীক্ষা কি দিব, পরীক্ষা তো রীতিমতো পরীক্ষা হবে, এখানে মডেল টেস্ট হবে, সুপার মডেল টেস্ট আছে, এগুলো করলে তুমি নিজেকে জাজ করতে পারবা। এগুলো তোমার অফলাইনে যাওয়ার দরকার নাই, যে তোমার একটা কি হলো যে আমাদের অফলাইনে শেখাইতে হবে। আমাদের কাছে অনেকেই বলে যে স্যার আপনারা অফলাইনে যদি করেন, অফলাইনে দরকার নাই তো, অফলাইনে করলে তোমাকে তো এত সেবা দেওয়া যাবে না যেটা অনলাইনে দেওয়া যাবে। অর্থাৎ তুমি এখানে যে ক্লাসগুলো করবা, একটা ক্লাস করার পরে যদি তুমি অফলাইনে আমাদের ক্লাস করতা, তাহলে কি হতো, যে ক্লাসটা করলা 2 ঘন্টার, 2 ঘন্টা পরে তোমার রাস্তায় যেতে যেতে ক্লাস ভুলে যাবা, শিওর থাকো, রাস্তায় যেতে যেতে ভুলে যাওয়া শেষ। একটা ক্লাস তুমি কতক্ষণ মনে রাখতে পারবা? আর এইখানে যে ক্লাসটা করবা, সেই ক্লাসটা তুমি যে জায়গাগুলো বোঝো নাই, ক্লাসটা লাইভ হবে, লাইভ হওয়ার পরে এই ক্লাসটা আবার তোমার রেকর্ড দেওয়া হবে তোমার ব্যাচে, এবং এই রেকর্ডগুলো তোমার থেকে যাবে। এই রেকর্ডগুলো তোমার কিন্তু নেওয়া হবে না, রেকর্ডগুলো তুমি যতদিন তুমি ক্লাসগুলো করতে চাও ততদিন তুমি আজীবন এই ক্লাসগুলো তুমি দেখতে পারবা। তোমার জন্য খুব ভালো হইলো, তোমার যখন মন চায় তুমি ক্লাসগুলো রেকর্ড দেখে নিবা। এবং সবচেয়ে বড় কথা, যে জায়গাটা তুমি বোঝো নাই ওইটা নোট করে রাখবা, যে এত মিনিটে আমি বুঝি নাই। রেকর্ড যখন দিবে ওই মিনিটটা তুমি বারবার দেখবা, কতক্ষণ তুমি বোঝো নাই। তাহলে একটা জায়গায় বারবার টেনে টেনে দেখার সুযোগ আছে। এইরকম সুযোগ তুমি তো লাইভ ক্লাসে বা সরাসরি যদি তুমি ক্লাস নেই তুমি কি পাবা না তো। আর একটা ক্লাসে তুমি সরাসরি ক্লাস করলে তুমি সবকিছু বুঝতে পারবে না। এখানে আমাদের ক্লাসগুলো লাইভ যখন হবে বুঝবা, সরাসরি ছাত্রদের সাথে কথা বলতে পারবা। এটা এমন না যে ক্লোজ জুমে ক্লাস নেওয়া হচ্ছে, মানে ক্লোজ গ্রুপে ক্লাস নেওয়া হচ্ছে, তা না। এটা জুম লাইভ। জুম লাইভের জন্য প্রতি মাসে আমাদের 1 লাখ টাকার খরচ হয়, প্রতি মাসে, শুধু এই জুম কেনার জন্য, যেটা মানে আর কেউ এই খরচটা করবে না। ওনারা হয়তো এটা কি করে, ক্লোজ গ্রুপের মধ্যে ক্লাসগুলো নিবে, কিন্তু আমাদের ক্লোজ গ্রুপে না, এটা জুম লাইভ। জুম কিনতে হয়, কিনে এটা অনেক প্রাইস দিতে হয়। তো এই জুম লাইভে ক্লাসগুলো হয়, যাতে করে তুমি প্রশ্ন করতে পারবা, কথা বলতে পারবা স্যারের সাথে। ঠিক আছে, এই নাম্বারটা রাখো, এই নাম্বারে ফোন করে যদি ভালো হয় তো ফোন করিও, ফোন করে ভর্তি হই। আমরা এখান থেকে এই যে সাহিত্যে যে আলোচনা করলাম, এখন প্রশ্ন প্র্যাকটিস করবো, দেখি তোমরা কি রকম পারো। এইটা 43তম বিশেষ পরীক্ষা আছে, রোমান্টিক এজ থেকে, শুধু এই কোশ্চেনগুলো শুধু রোমান্টিক এজ থেকেই। কি আছে, দ্য রোমান্টিক এজ বিগান উইথ দ্য পাবলিকেশন অফ, এই যে এই কথাগুলো তোমাদের কিন্তু বলছি, রোমান্টিক এজ বিগান উইথ দ্য পাবলিকেশন অফ, কোনটা পাবলিকেশনের মাধ্যমে রোমান্টিক এজ শুরু হয়েছে? তোমরা সবাই জানো যে লিরিক্যাল ব্যালেডস, ওই যে দুজন লিখছে। প্রথমে কিন্তু গল্পগুলো আমি বলছি, দেখো সবগুলো কথাই কাজে লাগে কিনা, যা যা বলছি দেখো পরীক্ষা। 43তম বিশেষ পরীক্ষা আমার তৈরি করে না, দেখো এটা কততম বিশেষ আসছে, 43তম বিশেষ পরীক্ষা আসছে। আরো দেখো সব বিশেষ পরীক্ষা কোশ্চেনগুলো দেখো, রোমান্টিক এজ থেকে কত কোশ্চেন আসে। দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পয়েট অফ ইংলিশ লিটারেচার, বলছি না যে একটা এরকম আসতে পারে, যে সবচেয়ে ফেমাস রোমান্টিক লিটারেচার কে, মানে পয়েট কে, তাহলে কি হবে? জন ড্রাইডেন, আলেকজান্ডার পোপ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, টি.এস. এলিয়ট। তাহলে অবশ্যই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হবে সবচেয়ে বিখ্যাত, তাই না? তারপরে আসি আমরা, হু রোড বায়োগ্রাফি লিটারেরিয়া। দেখো একটু আগে এই কিছুক্ষণ আগে দেখলাম যে বায়োগ্রাফিটা কে লিখছে, এস.টি. কোলরিজ। ঠিক আছে, জীবনী নিয়ে, আত্মজীবনী নিয়ে লিখছে। হু ইজ নট এ মডার্ন পয়েট, কে মডার্ন পয়েট নয়, এটা কত 43তম বিশেষ আসছে। কতগুলো একই বিশেষ আসছে। মডার্ন পয়েট নয় কারা? মডার্ন পয়েট হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস মডার্ন পয়েট, ডব্লিউ.এস. অডেন হচ্ছে মডার্ন পয়েট, টি.এস. এলিয়ট হচ্ছে মডার্ন পয়েট। তাহলে কে না? জন কিটস। কিটস হচ্ছে কোন পয়েট? রোমান্টিক পয়েট। আমাদের জানা আছে কিটস কোন পয়েট, রোমান্টিক পয়েট। সি উত্তর। এটাও 43-এ আসছে। 43-এ কতগুলো প্রশ্ন আসছে, একটা বিশেষে কত প্রশ্ন শুধু রোমান্টিক এজ থেকেই।
ড্যাশ ওয়াজ বোথ এ পোয়েট অ্যান্ড পেইন্টার। ওই যে একটু আগে বললাম যে একই সাথে তিনি কবি এবং উনি কি পেইন্টার। কে উনি? উইলিয়াম ব্লেক। দেখো উইলিয়াম ব্লেক আছে না এখানে, এই যে উইলিয়াম ব্লেক আছে, সি। এটা আসছে কত? 43তম বিশেষ পরীক্ষা আসছে। এগুলোই কিন্তু আবার আসবে। জেন অস্টিন ইজ দ্য রাইটার অফ ড্যাশ। জেন অস্টিন কোনটা লিখছে? জেন অস্টিন লিখছে এমা। এটাও বিশেষ পরীক্ষা আসছে। লিরিক্যাল ব্যালেডস ওয়াজ পাবলিশড ইন। লিরিক্যাল ব্যালেড কবে পাবলিশ হয়েছে? ওই একটু আগে বললাম যে 1798 সালে, ওই যে 24টা কবিতা মিলে। ওয়ার্ডসওয়ার্থ লিখছে কয়টা? 19টা। কোল্ডিজ লিখছে কয়টা? 5টা। দুজনে মিলে 24টা কবিতার বই বের করলো, লিরিক্যাল ব্যালেড। কবে বের করছে? 1798 সালে, 1798। ওকে। হু ওয়াজ ইংলিশ পয়েট অ্যান্ড অ্যাডিক্টেড টু আফিম। একটু আগে বললাম যে আফিমে অ্যাডিক্টেড ছিল কে? এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ফ্রেন্ড এস.টি. কোলরিজ, তাই না? মনে আছে তো? দেখো এগুলোই সব পরীক্ষা আসছে। দ্য ক্যারেক্টার এলিজাবেথ বেনেট। এলিজাবেথ বেনেট এই ক্যারেক্টারটা কোথা থেকে নেওয়া হয়েছে? কোন নভেল থেকে নেওয়া হয়েছে? এই এলিজাবেথ বেনেট হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস। প্রাইড অ্যান্ড প্রেজুডিসের একটা ক্যারেক্টার এলিজাবেথ বেনেট। অনেক বড় লম্বা কাহিনী, আমরা বলবো না। তাহলে উত্তরটা কি হবে? প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এ উত্তর। হু ইজ নট এ ভিক্টোরিয়ান পয়েট। ভিক্টোরিয়ান পয়েট কে নয়? তাহলে এই যে আজকে যেমন রোমান্টিক পয়েট সম্পর্কে আমরা জানলাম, এরকম যদি ভিক্টোরিয়ান পয়েট সম্পর্কে আমরা জানি, আবার যদি আমরা কি মডার্ন পিরিয়ড সম্পর্কে জানি, অর্থাৎ সব মিলে 4টা-5টা ক্লাস যদি আমরা সাহিত্যের উপর যদি করি, তাহলে এই যে দেখো বাকি সবগুলো প্রশ্ন উত্তর করতে কিন্তু সুবিধা হবে। এখানে কে ভিক্টোরিয়ান পয়েট নয়, তাহলে আমি যদি এটা রোমান্টিক পিরিয়ড, যেহেতু একটু আগে আমরা শিখলাম নামগুলো, দেখো যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে আছে। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যেহেতু আছে, বাকিগুলোতে রোমান্টিক পয়েট নয়, এটা আমার বোঝার দরকার নেই। আমি এমনিতে বুঝবো যে এটা যেহেতু ওয়ার্ডসওয়ার্থ আছে, ওয়ার্ডসওয়ার্থ হলে মডার্ন কি রোমান্টিক পিরিয়ডের কবি। তাহলে এখানে বলছে যে হু ইজ নট এ ভিক্টোরিয়ান পয়েট, তাহলে ওয়ার্ডসওয়ার্থ তো অবশ্যই ভিক্টোরিয়ান পয়েট নয়। তাহলে উত্তরটা অবশ্যই হবে সি। এটা 45তম বিশেষ পরীক্ষা আসছে, 45 বিশেষ পরীক্ষা আসছে। এই যে দেখো এইটাও বিশেষ, এই যে 45তম বিশেষ পরীক্ষা আসছে। ডন জুয়ান, ঠিক আছে? ডন জুয়ান একটু আগে বললাম, ডন জুয়ান ওই যে মায়ের বান্ধবীর সাথে যে অ্যাফেয়ার করে, ডন জুয়ান। কে লিখছে এটা? বায়রন, লর্ড বায়রন লিখছে। হ্যাঁ, ডন জুয়ান ওয়াজ কম্পোজড বাই কে? জর্জ গর্ডন লর্ড বায়রন। এই যে সি উত্তর, মানে বায়রন। বায়রন কিসের কবি? আমি এখন যদি সময় থাকতো তাহলে ধরতাম যে বায়রন কিসের কবি। বায়রন হচ্ছে রিবেল পয়েট। আর শেলি কিসের কবি? শেলি হচ্ছে রিভলিউশনারি পয়েট। একটা রিবেল পয়েট, একটা রিভলিউশনারি পয়েট। হু রোড দ্য পোয়েম আজিমেন্ডাস? দেখো এটা তো একদম ইজি, একটু আগে বললাম। আজিমেন্ডাস কে লিখছে? পাশাপাশি শেলি লিখছে, শেলি। এই দেখো এগুলো সবই পরীক্ষা আসছে। দেখো এটা এটাও 45 বিশেষ পরীক্ষা আসছে। এটা কত আসছে? 46। এই যে লাস্ট বিশেষ পরীক্ষা আসছে 46 বিশেষ পরীক্ষা কি আসছে দেখি। হুইচ ইভেন্ট ইনফ্লুয়েন্স দ্য লিটারেচার অফ দ্য রোমান্টিক পিরিয়ড? এইটা তোমাদের কাছে একটা কোশ্চেন থাকলো। এই যে লাস্ট বিসিএসে 46 বিশেষ পরীক্ষা আসছে, আমি এটা আলোচনা করছি। এখন দেখো এটা তোমার দেখাচ্ছি, 46 বিশেষ পরীক্ষা আসছে, উত্তরটা কি হবে? শীতে কি আছে? রাশিয়ান বিপ্লব। তাই কি? কি হবে উত্তরটা? এটা বলছি কিন্তু। দেখো 46 বিসিএস পরীক্ষা আসছে ফ্রেঞ্চ রিভলিউশন। ভেরি গুড, ফ্রেঞ্চ রিভলিউশন। হ্যাঁ, এই যে এটা বলছি না, ফ্রেঞ্চ রিভলিউশন পরীক্ষা আসছে। তাহলে ফ্রেঞ্চ মনে করো, যখনই যেটা পড়বা, আমি এই জিনিসটা বুঝাতে পারি না, কতবার যে বলবো, যখনই যেটা পড়বা সেটা হচ্ছে কি করতে হবে, সেটা পড়ার সময় সাথে সাথে এটাকে রিভিশন দিয়ে ফেলতে হবে। কি হবে এটা? যে ফ্রেঞ্চ রিভলিউশন পড়ার সাথে সাথেই বলতে হবে কি, যে এটা ক বছর ধরে ছিল? 10 বছর ধরে ছিল। ফ্রেঞ্চ শুরু হয়েছে কবে? 1799 সালে। শেষ হয়েছে কবে? 1799 সালে। তাই না? এই যে বিষয়গুলো মনে করে ফেললা, 3টা প্রশ্ন মনে পড়ে গেল। এই প্রশ্ন যদি রিভিশন দিয়ে ফেললা, এরকম তোমার আর কখনোই ভুলবা না। এইভাবে পড়তে হয়। পড়লে কি হয় যে তুমি পড়ায় এমন না যে খালি টেবিল চেয়ারে বসে বসে পড়তে হবে। বিশেষ পড়াটা হচ্ছে হাঁটতে চলতে এরকম ভাবে পড়তে হবে। যখন চান্স পাবো তখনই পড়ে ফেলবা। ঠিক আছে? পড়তে হবে, পড়ার বিকল্প নাই। ওকে। আমি 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 যেটা পড়তাম, আমি যেভাবে পড়তাম, এগুলো তোমাদের কাছে বহু শেয়ার করছি, আমি ইউটিউবে শেয়ার করছি। সাধারণত যারা ঢাকার বাইরে বেশি থাকে, তারা সাধারণত কোথাও কোচিং করে নাই, কোচিং করতে পারে না, তারা অনেক বেশি এনগেজ থাকে আমাদের সাথে। তো এটা আমি জানি না এটা কেন, বাট তারা বেশি থাকে। তাদের প্রতি ফুল রেসপেক্ট আমাদের থাকে। আমরা যদি একটা গ্রামে থাকা একটা মানুষকে যদি তৈরি করতে পারি, অর্থাৎ ঢাকায় যে পড়াশোনা করে সে যে ফ্যাসিলিটিসগুলো পায়, ঢাকার বাইরে যারা থাকে তারা তো ওই ফ্যাসিলিটিসটা পায় না। তো তারা যারা পায় না, তাদেরকে যদি আমরা এখান থেকে তৈরি করে দিতে পারি,
প্রস্তুত করে দিতে পারি, এটাই আমাদের ক্রেডিট। এবং সেই কাজটাই বিদ্যাবাড়ি করে, অর্থাৎ যারা এখান থেকে চাকরি পায়, বুড়ি বুড়ি অসংখ্য চাকরি হয় এখান থেকে। তো যারা চাকরি পায়, আমরা যখন জিজ্ঞেস করি যে কোথাতে পড়াশোনা করছে, বলছে যে ওই দেখা যায় যে একটা একটা চরে বসে সে ক্লাসগুলো করছে, বা একেবারে ঠাকুরগাঁও কোনো একটা গ্রামে থেকে ক্লাসগুলো করেছে। তো এই যে কাজটা, অর্থাৎ সে একটা দূরে রিমোট প্লেসে থেকে, যার একটা কোচিং সেন্টার যাওয়ারই সুযোগ হয় না, সেই মানুষ যখন চাকরিটা কনফার্ম করে এখান থেকে, ওটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। ঠিক আছে, তো আমি আসলে এগুলো অনেক স্লাইড শেষ করতে গেলে একদম শেষ করা টাফ হয়ে যাবে। এই দেখো পরীক্ষা আসছে, হি প্রেড বেস্ট, হু লাভ বেস্ট, হু সেইড ইট। একটু আগে বললাম যে হি প্রেড বেস্ট, এটা কে লিখছে? এটা স্টিক কোলরিজ বলছে, ওই যে কবিতার মধ্যে। ঠিক আছে, তাহলে কি বলছে? স্টিক কোলরিজ। কোনটা হবে আনসার? আনসার ডি হবে। এরকম অসংখ্য প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো উত্তরটা প্র্যাকটিস করতে পারো তোমরা। ওহ লিফট মি অ্যাজ এ ওয়েভ, এ লিফ, এ ক্লাউড, আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ, আই ব্লিড। এটা আমি কয়েকবার উচ্চারণ করছি। এটা কোথা থেকে? ওক টু দ্য ওয়েস্ট উইন্ড থেকে। কে বলছে? পার্সিবিশি শেলি বলছে। তাহলে এই যে শেলি কি বলে, যে ওই যে যদি আমাকে ঝড়ের মতো হইতাম, আমি যদি ঝড়ের মতো হইতে পারতাম, তাহলে রিভলিউশনারি কিভাবে হইলো? এই কবিতার মাধ্যমে রিভলিউশনারি হয়। যে আমি যদি ঝড়ের মতো শক্তি পেতাম, তাহলে আমি যত অন্যায় অবিচার আছে সবগুলো আমি একদম উড়িয়ে দিতাম। এই যে রিভলিউশন করলো শেলি, সেই লাইনটাতে এটা। ও লিফট মি অ্যাজ এ ওয়েভ, আমাকে ঢেউয়ের মতো তুলে ধরো। এ লিফ, পাতাগুলোর মতো তুলে ধরো। এ ক্লাউড, মেঘের মতো আমাকে তুলে ধরো, মানে শক্তি দাও আমাকে। আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ। থর্নস মানে কি? কাটা। আমি জীবনের কাটায় বিদ্ধ, জীবন আমাকে মানে কি পর্যদস্ত করে ফেলছে, অপদস্থ করে ফেলছে। আই ব্লিড, আমি রক্তাক্ত। সে কষ্টের কথা বলছে। ঠিক আছে, এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে বলছে? লাইনটা নেওয়া হয়েছে ও টু দ্য ওয়েস্ট উইন্ড থেকে। সি আনসার। একটু যদি আমরা যদি হিন্টস ধরে ধরে পড়ি, তাহলে তার হারাবো না এটা। এই 43 প্রশ্ন আসছে, দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পয়েট অফ ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যের সবচেয়ে ফেমাস লিটারেচার মানে পয়েট কে? একটু আগেই কথা বলছি। আরো একটা প্রশ্ন আসছে, 43 বিশেষ পরীক্ষা আসছে, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো এই কোশ্চেনগুলো, অর্থাৎ আমি যতটুকু আলোচনা করলাম রোমান্টিক পিরিয়ডের উপরে, যদি সেটাকে একটু ভালো করে আমরা খেয়াল করি, তাহলে দেখবো যে আমরা এখান থেকে শিওরলি একেবারে এই বিশেষ পরীক্ষা সামনে 47 আছে, আজকে আমি যে আলোচনা করলাম, মানে অ্যাটলিস্ট 2টা কোশ্চেন কমন থাকবে এখান থেকে। আমার কয়েকটা পরামর্শ হচ্ছে, যে যারাই শুনতেছে এখন, ভেরি ইম্পর্টেন্টলি নাম্বার 1 কাজ হচ্ছে, 1 নাম্বার কাজ, এটা তোমরা অবশ্যই অবশ্যই করবা, অবশ্যই করবা। সেটা হচ্ছে অলওয়েজ পজিটিভ থাকবা। পজিটিভ, ঠিক আছে? নেগেটিভ তোমার চারপাশে সারাক্ষণ নেগেটিভ থাকবে, অর্থাৎ পজিটিভ থাকবে 10টা, নেগেটিভ থাকবে 90টা। সামনে 100টা কাজের মধ্যে পজিটিভ দেখবা 10টা, 10টাও থাকবে না, হয়তো 5টা থাকবে, বাকি সবকিছু হবে নেগেটিভ। চারপাশে মানুষজন নেগেটিভ, তুমি যার সাথে কথা বলো সে নেগেটিভ, পেপার পড়বা পেপারে নেগেটিভ, সবখানে নেগেটিভ। কিন্তু এর মধ্যে তোমাকে কি করতে হবে? পজিটিভ হতে হবে, অলওয়েজ পজিটিভ। শেলির মতো, পার্সিফিক শেলির মতো অপটিমিস্টিক হতে হবে। 1 নাম্বার তোমার প্রতি কথা, যে কখনোই নেগেটিভ হবে না। নেগেটিভ হওয়ার না হওয়ার মধ্যে একটা থাকবে, যে তোমার মাথা সারাক্ষণ ঘুরঘুর করবে, আমার কি এটা হবে, আমার কি বিসিএস কাটার হবে, বা আমি কি লাইফে কিছু করতে পারবো, আমার তো কিছুই হবে না, এই যে এত বেকার, 26 লাখ বেকার, অমুক তমুক হ্যান ত্যান, আমার কি হবে? এটা মাথায় নেওয়া যাবে না। হ্যাঁ, বিলিভ করতে হবে নিজের মধ্যে। এবং তুমি যদি বিলিভ করো, বিশ্বাস করো তুমি, যে তুমি তোমার তোমার আর যাই হোক, তোমার কোনোদিন ক্ষতি হবে না, তুমি কোনোদিন হারবা না, শিওর থাকো তোমাকে হারানোর মতো ক্ষমতা কারণে, তুমি অফকোর্স জিতবে, এবং তুমি অবশ্যই লাইফে সাকসেসফুল হবা, শিওর থাকো, এটা তুমি হবাই। সো এটা তুমি কোনো সময়ই মাথার থেকে এটা নিবা না যে তুমি পারবা না, এই কথাটা থাকবে না। আমি সেদিনও বলছি, আজও বলি, যে এটা তুমি যেখানে, যে জায়গায় তোমার চোখ সবসময় যায়, যে জায়গাটা তোমার চোখ যায়, ওইখানে সবসময় লিখে রাখবা। বাংলায় লিখতে পারো, ইংরেজি লিখতে পারো, ঠিক আছে? আই ক্যান, এটা লিখে রাখবা। বা এটা ভালো একটা কম্পিউটারের দোকান যে টাইপ করে নিবা, আই ক্যান বড় করে লিখে, এটা 3টা ডট দিয়ে আই ক্যান লিখে, এটা লুকিং গ্লাসের উপরে লিখে রাখবা যে আই ক্যান। এবং এটা বাংলা লিখতে পারো, আমি পারি। দেখবা যে তোমার এটা মাথার মধ্যে আস্তে আস্তে তোমার এটা ভালো শক্তি দিচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা কথা, যে অলওয়েজ পজিটিভ থাকবা। আরেকটা হচ্ছে থ্যাঙ্কস দেওয়া। ঠিক আছে, চান্স পেলে থ্যাঙ্কস দিবা মানুষকে। কেউ একটু সামান্য উপকার করছে, তাকে থ্যাঙ্কস দিবা। ঠিক আছে, থ্যাঙ্কস দিলে কি হয়, তোমার ভেতর থেকে একটা মানে কম্পেনসেশন হয়ে গেল। ঠিক আছে, আর আর তার মধ্যে একটা কি হলো, একটা অন্য একটা ফিল আসলো।
থ্যাঙ্কস দিবা। ঠিক আছে, তাহলে এই দুটোই মাথায় রাখিও। একটা হচ্ছে পজিটিভ থাকবা, আর একটা হচ্ছে মানুষকে বা কেউ একটু সামান্য উপকার করলে তাকে থ্যাঙ্কস দিবা। আর একটা বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে ক্ষমা করা। হ্যাঁ, মাথার মধ্যে ধরো এটা সেটা অনেক নেগেটিভ থাকে, ওর উপর রাগ, ওরে এটা করব, বা ধরো বাড়িতেই ফ্যামিলিতে এরকম থাকে, ফ্যামিলি অনেকের থাকে যে একটা মানে বাবার প্রতি রাগ থাকে, বা ছোট ভাইয়ের প্রতি রাগ থাকে, বোনের প্রতি রাগ থাকে, মায়ের প্রতি রাগ থাকে, অনেকের রাগ থাকে, ফ্রেন্ডের প্রতি রাগ থাকে, কোনো একটা কারণে রাগ থাকে। এই রাগ তোমার মতো রয়ে গেছে, তো এইটা খুব ঠান্ডা মাথায় চিন্তা করে সেটা হচ্ছে যে মাফ করে দাও, মাথা থেকে এটা ঝেড়ে ফেলে দাও, যে এই রাগ করা আমি মানে একটা জিনিস আমি আমার আমার লাইফ থেকে তোমার বুঝিয়ে দিই। সেটা হচ্ছে যে আমার যদি কাউকে এরকম মনে হয় যে এই লোকটা আমার জন্য ভালো চাচ্ছে না, বা আমার জন্য খারাপ চাচ্ছে, বা আমার আমার সে ক্ষতি করতে চাচ্ছে, বা আমার ক্ষতি করেই ফেলছে অলরেডি, তো আমার তার প্রতি রাগ থাকাটা তো উচিত। তো আমি হয়তো রেগেও যাই মনে মনে, বাট এটা আমি কন্ট্রোল করি কিভাবে? আমি যে আমার ক্ষতি করে আমি তার কোনো সময় ক্ষতি করার চিন্তা করি না। আমি কি করি, তার সাথে মিশি না। আমি তার থেকে একেবারেই একেবারেই অন্যরকম, মানে কি হয়ে যাই, মানে ডিটাচড হয়ে যাই, এমন ডিটাচ হয়ে যাই যে আমার মাথা থেকে যে আমার তার প্রতি রাগ করার কিছু নাই, বাট আমি তাকে মনেই রাখি না, সে আমার মনেই নেই, তাকে ভুলে গেছি একেবারে কমপ্লিটলি, মাথাতে ভুলে। দেখা হইলেও তার সাথে কথা হয়, কিন্তু আমি সেই ফিল আমার আসবে না তার প্রতি। সো আমার রাগ করার তো প্রশ্নই আসে না। তো ওই জিনিসটা তোমার মাথায় রাখবা, যে এটা হচ্ছে যে মানে কোনো পুষে রাখবা না, ভুলে যাও। ভুলে গেলে দেখবা যে কি যে ভালো লাগবে তোমার, মনে হবে যে না এটা তোমার কোনো মানে মাথার মধ্যে কোনো এক্সট্রা কোনো পেইন নেই, পেইনলেস তুমি, বাস। আর আরেকটা পরামর্শ দিই, সেটা হচ্ছে খুব অল্পতে খুশি থাকা। খুব অল্পতে খুশি থাকবা, দেখবা যে তোমার ভালো লাগতেছে। ওই যে ওর কি আছে, ওর এটা আছে, ও এটা হইলো, অমুকের চাকরি হয়েছে, আমার চাকরি হয় নাই, এটা একদম একদম ভাববা না। অলওয়েজ নিচের দিকে ভাববা, শুধু নিচের দিকে। কিভাবে নিচের দিকে? যে তোমার সাথে সাথে যারা যারা কিছুই করতে পারেনি লাইফে, এদের দিকে তাকাবা। তুমি পড়াশোনা করে যে এই পর্যায়ে আসছো, তোমার ফ্রেন্ডরা সবাই এই পর্যায়ে আসতে পারে নাই। তুমি দেখবে যে অনেকেই আছে যে কত কষ্ট করে তারা চলাফেরা করে। অনেকে আছে তোমার সাথে, তোমারই ফ্রেন্ডস অনেকে আছে যে দেখবে যে কত অড জব করতেছে, এরকম থাকে। ঠিক আছে, তুমি যদি একটা ছোটখাটো জবও যদি করো, তাও তুমি একটা আয় করতেছো। এরকম অনেকে আছে যে তার ওই আয়টুকু নাই, কোনো আয় নাই, সে বাড়িতে বসে আছে, তার এক পয়সা আয়ও নাই, সে কি করবে? তাই না? এরকম অনেক আছে। তো ওই জন্য ওদের কথা ভাবো, ওদের তুলনায় দেখো যে তুমি কেমন আছো, দেখো যে তুমি ভালো আছো, এখানেও পজিটিভনেস চলে আসে। ওকে, অনেক কথা বললাম, তোমরা অনেক ভালো থাকিও।